আমি প্রেগনেন্ট বৃত্ত। মেঘার বলা কথাটা বৃত্তের কানে বোম বিস্ফোরণের মতো শোনালো। বইয়ে পড়েছিল সে উত্তেজনার সময় চোখের মণির আকৃতি 10 গুণ বেড়ে যায়। আজ তার চোখের আকৃতিও খানিক এমন হয়ে গেছে। বৃত্ত সামনে থাকা মজাদার খাবারের লোভকে ত্যায্য করে মেঘার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, তার মানে আমি সঠিক ছিলাম, সেদিন আমরা ইন্টিমেট হয়েছি। মেঘা মাথা নিচু করে ফেলল। আজ তার নিজের প্রতি ঘৃণা অনুভব হচ্ছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা না। মেঘা অত্যন্ত উচ্ছল একটা মেয়ে। জব উই মেট মুভির করিনা কাপুরের বলা সেই ডায়লগের মতো, मैं अपनी फेवरेट हूँ। কিন্তু মেঘার জীবনটাই এমন আগোছালো হয়ে গেল কেন? মেঘা তার উত্তরের অপেক্ষা করলো না, বরং নিজের মনেই উত্তর সাজালো, ভাগ্যের দোষে। মেঘ। মেঘা তাকালো, তার চোখে জল। অন্য সময় বৃত্ত একজন বেস্ট ফ্রেন্ড স্বরূপ সেই জল মুছে টিটকারি কাটত, বলতো, তুই আস্ত এক ছিচকাঁদুনি রে মেঘ, তোর জামাইয়ের ভবিষ্যৎ কি হবে সেটা ভেবেই আমার দুঃখ পাচ্ছে। কিন্তু আজ মেঘার চোখে জল দেখেও বৃত্ত কিচ্ছুটি বলতে পারল না। সেই অধিকার, সেই স্বাচ্ছন্দ্য বোধ হারিয়েছে বৃত্ত এবার গলা খাঁকারি দিল। মেঘা এখনো ছলছল চোখে তাকিয়ে আছে বৃত্তের দিকে। বৃত্ত শুধালো, আই এম সরি রে, আমি বুঝতে পারিনি সেদিন ড্রাঙ্ক হয়ে তোর সাথে। বৃত্ত আর বলতে পারল না, তার আগেই চোখ বুজে লম্বা শ্বাস টানলো। মেঘার সাথে এমন মাফ অযোগ্য অন্যায় করার পর অপরাধ বোধে বৃত্তের বুকটা হাহাকার করছে। বৃত্তর গলা ধরে এলো। আজ ওর একটা ভুলের জন্যে মেঘা এতটা কষ্ট পাচ্ছে। একজন বেস্ট ফ্রেন্ড হয়ে বৃত্ত সেটা মেনে নিতে পারছে না। মেঘা এতক্ষণে মুখ খুলল, ধরা গলায় জানালো, আমি তোকে অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু তুই এতটাই পাগল হয়ে গিয়েছিলি, আমার এত বারণ, এত আহাজারি কিছুই তোর কানে যায়নি। তুই অনেক খারাপ বৃত্ত। আমায় আজ এমন একটা জায়গায় দাঁড় করেছিস যে আজ আমার নিজের দিকে তাকাতে অব্দি ঘৃণা করে। মেঘা এবার কান্নায় ভেঙে পড়ল। আর যাই হোক, বৃত্তের কাছে এমন আচরণ সে মোটেও আশা করেনি। সে তো সেদিনের কথা ভুলে যেতে চাইছিল, কিন্তু একটা রিপোর্ট অতীতের সব জঘন্য কথা মনে করিয়ে দিল। মেঘা এবার চেয়ার ছাড়ল। বৃত্ত এখনো ঠায় বসে আছে চেয়ারে। মেঘা বৃত্তের দিকে চেয়ে রাগে দাঁত খিঁচিয়ে বলল, একটা কথা রাখবি বৃত্ত, যদি কোনোদিন আমার মরার খবর পাস, প্লিজ তখন আমার লাশ দেখতে আসিস না, আমি সহ্য করতে পারবো না। বৃত্ত চোখে এবার জল জমছে। এই জঘন্য কথাটা মেঘা বলল। বৃত্তের বিশ্বাস হচ্ছে না। এই মেঘাকে সে চেনে না, একদমই চেনে না। এই মেঘা তো অন্য। তবে এর বেশি মেঘার থেকে কি বা আশা করা যায়? বৃত্তকে অপরাধ বোধের রাজ্যে ছুঁড়ে ফেলে মেঘা রেস্টুরেন্ট থেকে প্রস্থান করলো। কিন্তু বৃত্ত সে সেখানেই, সেই চেয়ারটাতেই ঠায় বসে রইল। মাথা কাজ করছে না তার। সে ঝোঁকের বশে এমন একটা ভুল কিভাবে করে ফেললো? এখন সে এই ভুলের মাসুল কি করে গুনবে? কি করে? বৃত্ত সেদিন আর বাড়িতে গেল না। সারা রাত বাইরে থাকলো, এদিক সেদিক ঘুরলো, একটা আস্ত সিগারেটের প্যাকেট শেষ করলো, রাস্তার ইট পাথর লাথি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেললো, আরো কত কি না করলো। তবুও মনটা শান্ত হচ্ছে না তার। বুকের ভেতরটা বড্ড অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে তার লাল রঙা হৃদয়টা এক ভয়ঙ্কর ঘুণ পোকায় টুকটুক করে খেয়ে ফেলছে। অন্যদিন হলে বৃত্তের যখনই অস্থির লাগতো, সে মেঘাকে ফোন দিত। মেঘার সাথে ঘন্টার পর ঘন্টা কথোপকথনে তার অস্থির ভাবটা কখন পালাতো সেই খেয়াল কেই বা রাখতো? বৃত্ত তো রাখতোই না। বৃত্ত হাতে সিগারেট মাটিতে ফেলে জুতো দ্বারা পিষে ফেললো। এক আগোছালো পথিকের মতো রাস্তার ফুটপাতে বসলো। পকেট থেকে ফোন বের করে মেঘার মোবাইলে কল দিল। দুবার রিং বাজার পর ওপাশ থেকে ফোনটা কেটে গেল। মেঘাই কেটে দিল। বৃত্ত আরো দুবার ট্রাই করলো, এবার বন্ধ দেখালো। বৃত্ত হতাশ নিঃশ্বাস ফেললো। ফোনটা নিজের পাশে ধাম করে রেখে দিল। রাগ উঠছে তার। মেঘা কেন তাকে বুঝছে না? সে তো ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। সারাটা রাত বৃত্ত এভাবেই অস্থিরভাবে কাটিয়ে দিল। সেদিন এক ভয়ানক নির্ঘুম রাত কাটল বৃত্তের।
সকাল হতেই বৃত্ত এক ভয়ানক প্ল্যান করলো। সে সোজা মেঘার বাসায় চলে গেল। দরজায় কলিং বেল বাজাতেই মেঘার মা দরজা খুললেন। বৃত্তকে দেখে তার মুখে অমায়িক হাসি ফুটলো। মেঘার মা দরজা ছেড়ে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, আসো বৃত্ত, মেঘা তো ঘুমোচ্ছে, দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। বৃত্ত অস্থির পায়ে সোফায় বসলো। বারবার মেঘার রুমের দিকে তাকাচ্ছে সে। মেঘা এখনো বেরোচ্ছে না কেন? অতি অস্থিরতায় বৃত্তের গলা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে। কিন্তু সকল তৃষ্ণাকে এক প্রকার অগ্রাহ্য করে সে ঠায় বসে রইল সোফায়। সোফার সামনে রাখা টিভিতে গান চলছে। ইতনা মজা কিউ আ রাহা হ্যায়, তূনে হাওয়া সে ভাং মিলায়া। আর মজা, শালা জিন্দেগি তার সাথে জঘন্য এক মজা করলো। আর কি মজার বাকি আছে তার? বৃত্ত রেগে মেগে রিমোট হাতে নিয়ে টিভি অফ করে দিল। আহা, এখন শান্তি লাগছে। একটু পর মেঘা ঘুম ঘুম চোখ নিয়ে বৃত্তের সামনে এসে দাঁড়ালো। তবে মেঘা ঘুমের ভান করলেও বৃত্ত স্পষ্ট বুঝতে পারছে সারা রাত মেঘা এক বিন্দুও ঘুমায়নি। বরং মেঘার ফোলা ফোলা চোখ বলে দিচ্ছে সারাটা রাত কেঁদেছে মেয়েটা। মেঘা বৃত্তের সামনে দাঁড়িয়ে স্বাভাবিক সুরে জিজ্ঞেস করলো, তুই এত সকালে? কি হয়েছে? রেডি হ, এক জায়গায় যাব। মেঘা চোখ রাঙিয়ে তাকালো বৃত্তের দিকে। মা পাশে, তাই বারণও করতে পারছে না। মেঘা চোখের ইশারায় বৃত্তকে বোঝালো, আমি যাব না। কিন্তু বৃত্ত মানলে তো। সে সোজা মেঘার মায়ের দিকে এগিয়ে গেল। মেঘার মা বৃত্তের দিকে তাকালে বৃত্ত বলল, আন্টি, আজ ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। মেঘাকে নিতে এসেছিলাম আমি, কিন্তু ও যেতে চাইছে না। ক্লাসটা মিস হয়ে গেল। যা রেডি হ, প্রতিদিন শুধু ফাঁকিবাজি। এই বৃত্তকে দেখেও তো কিছু শিখতে পারিস। প্রতিবার কত ভালো রেজাল্ট করে ছেলেটা, আর তুই ঘোড়ার আন্ডা করিস। যা ক্লাসে যা। মেঘা রাগ নিয়ে তাকালো বৃত্তের দিকে। এই মুহূর্তে তার বৃত্তকে লবণ মরিচ ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু মায়ের এমন আদিক্ষেতা দেখে সে ইচ্ছে মাথা ঝাড়া দিল। বৃত্তের দিকে চোখ গরম করে তাকিয়ে হন হন পায়ে নিজের রুমে চলে গেল। এখানে কেন নিয়ে এসেছিস আমাকে? কেন আমার সাথে এই জায়গায় আগে আসিসনি? নতুন নাকি? আগেকার সময় আর বর্তমান দুটোর মধ্যে অনেক তফাৎ, সেটা তুই ভালো করেই জানিস। মেঘা দাঁতে দাঁত চিবিয়ে বলল। বৃত্ত এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। দুহাত দিয়ে নিজের ঘন চুলগুলো টেনে ধরলো। চোখ বুজে লম্বা শ্বাস নিল। মেঘা তুমুল রাগ নিয়ে তাকিয়ে রইল বৃত্তের মুখের পানে। বৃত্তের এমন হেয়ালিপনা তার ঠিক সহ্য হচ্ছে না। বৃত্ত থামলো এবার, স্থির দৃষ্টি নিক্ষেপ করলো মেঘার দিকে। মেঘার আগোছালো চাহনির দিকে চেয়ে আকস্মিক বলে উঠল, মেঘ, চল বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছিস? বিয়ে মানে কি সেটা আদৌ তুই বুঝিস? সারা জীবন যে ছেলে বাউন্ডুলে হয়ে ঘুরে বেরিয়েছে, সেই ছেলের মুখে বিয়ে শব্দ আদৌ মানায়? বৃত্ত অস্থির হয়ে উঠল। মুখ ঘুরিয়ে চারপাশে তাকালো। এখানে সবাই ব্যস্ত, কারো কাছে এক বিন্দু ফুরসতই নেই অন্যের কাজে মাথা ঘামানোর। বৃত্ত হঠাৎ ধাম করে বসে পড়লো এক বেঞ্চে, মাথা নিচু করে হাতে কপাল ঠেকালো। তবে মেঘা দাঁড়িয়েই আছে। সে চোখ সরু করে বৃত্তের এক একটা গতিবিধি লক্ষ্য করছে। আজ এক অস্থির বৃত্তকে লক্ষ্য করলো মেঘা। একমাত্র পরীক্ষার আগের রাতে বৃত্তের এমন অস্থিরতা দেখা যায়, আর বাকিটার সময় বৃত্ত এক প্রাণোচ্ছল ছেলে। বৃত্ত প্রায়ই বলে, আমাদের জীবন একটাই, এই এক জীবনে আফসোস নিয়ে মরতে নেই। জীবনটাকে যতটা পারো উপভোগ করো, যেন মরার আগে এই ভেবে মরতে পারো, বাহ জিন্দেগি ছিল ইয়ার, মাজা আ গায়া। বৃত্তের এই কথার সাথে তার কাজের মিল বেশ। সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি, এখানে সেখানে ট্যুরে যাওয়া, রাত করে বাড়ি ফেরা, এসবই বৃত্তের দৈনন্দিন কাজ। দায়িত্ব বলতে একটা শব্দ আছে, সেটা বৃত্তের জানার বাইরে। হঠাৎ করে পুরনো কথা মনে পড়ায় মেঘা খানিক আবেগপ্রবণ হয়ে উঠল। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চেয়ে রইল বৃত্তের পানে। একটা সময় বৃত্ত মাথা তুলল, নিজের দুহাতে সম্পূর্ণ মুখ ঘষল। মুখ ঘষার কারণে বৃত্তের ফর্সা মুখ ঈষৎ লাল বর্ণ ধারণ করলো। বৃত্ত নিজেকে খানিক ধাতস্থ করে মেঘার দিকে চেয়ে বলল, দেখ মেঘ, আমি চাই না আমার জন্যে তোর গায়ে কলঙ্ক ল্যাপটাক। তুই খুব ভালো একটা মেয়ে, এসব কলঙ্ক ফলঙ্ক তোর জন্যে নয়। তাই আমার মনে হয় বিয়ে ইজ দ্য বেস্ট অপশন। তুই আমার কথা বুঝতে পারছিস? মেঘা কি করবে বুঝতে পারছে না।
মাথা চক্কর দিচ্ছে তার। বৃত্ত মানুষ হিসেবে খুব ভালো, আর বন্ধু হিসেবে অবলীলায় তাকে সর্বোচ্চ ভালো মানুষের কাতারে ফেলা যায়, কিন্তু স্বামী হিসেবে এক্ষেত্রে বৃত্ত বেশ কাঁচা। একজন স্বামীর দায়িত্ব পালন করা বৃত্তের দ্বারা যে সম্ভব না, সেটা মেঘার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। বৃত্তের রন্ধ্রে রন্ধ্রে চলন মেঘার। বৃত্তকে ভালো করে সে চিনবে না তো কে চিনবে? মেঘা অস্থির পায়ে বসে পড়ল বৃত্তের পাশে, দু হাত দিয়ে বেঞ্চে ঠেস দিয়ে বসলো। স্যান্ডেল পরিহিত পায়ের দিকে চেয়ে রইল নির্নিমেষ। কিছু মাথায় ঢুকছে না তার। মাথাটা মনে হচ্ছে ব্যথায় ফেটে যাচ্ছে। মাইগ্রেনের ব্যথাটা মনে হয় আবারও মাথাচাড়া দিতে যাচ্ছে। বাসায় গিয়ে টাফনিল খেতে হবে একটা। মেঘা দু হাত দিয়ে মাথা শক্ত করে চেপে ধরল। তবে এটা সত্য যে বৃত্তের প্রতি মেঘার ফিলিংস আছে, তবে সেটা ভালোবাসার কিনা সেটা জানে না। আসলে কোনো কিছু জানার জন্য তার প্রয়োজনীয়তা থাকতে হয়। মেঘার ক্ষেত্রে সেই প্রয়োজনটা কখনোই হয়নি, তাই নিজের এই দুর্লভ ফিলিংসের কারণ কিন্তু কেন কিছুই জানে না সে। মেঘা কিছুক্ষণ পর ধরা গলায় ডাক দিল, বৃত্ত, আমরা বেস্ট ফ্রেন্ডই ঠিক ছিলাম রে। এসব বিয়ে দায়িত্ব আমাদের দুজনের মধ্যে একদমই মানায় না। তোর রাস্তা আমার চেয়ে সম্পূর্ণ আলাদা। এক কথায় আমরা বিপরীত ধর্মী। কিভাবে কি করব বুঝতে পারছি না আমি। এই মেঘ, একবার তাকা আমার দিকে দেখ। আমি আজ পর্যন্ত একটাও প্রেম করিনি। শালার লাইফে কোনো মেয়ে আমার পছন্দ হয়নি। প্রেম তো দূরের কথা, আমার বিশ্বাস ভবিষ্যতেও আমি কোনো মেয়েকে ভালোবাসবো না। বাকি রইল বাউন্ডলে আচরণ। দেখ মেঘা, তুই আমার বউ হয়ে থাকলে খুব একটা সমস্যা হবে না। আগের মতোই আমরা ফ্রেন্ড হিসেবে থাকবো, ভার্সিটি যাব, ঘুরবো ফিরবো, সব আগের মতোই। শুধু পার্থক্যটা হলো আগে তুই তোর বাসায় থাকতি, এখন তুই আমার বাসায় থাকবি। ব্যাস এইটুকুই। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় বল? তুই যত সহজ ভাবে বিষয়টা নিচ্ছিস ততটা সহজ না বৃত্ত। তুই ইচ্ছে করেই বিষয়টা জটিল বানাচ্ছিস মেঘ। তুই যেটা ভালো মনে করিস। তার মানে তুই রাজি? আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার মতামতের চেয়ে বেশি ভাগ্যের মতামতের জোর বেশি। আমি তো শুধু ভাগ্যের হাতে এক পুতুল মাত্র। মেঘা চলে গেল। হয়তো দূরে দেখা যাচ্ছে মেঘার রিক্সা, রিক্সার বাইরে দোদুল্যমান মেঘার শুভ রঙের ওড়না। বৃত্ত সেদিকে তাকিয়ে ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলল। কপালে লেপ্টে থাকা ঘন চুলগুলো হাত দিয়ে পিছন দিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। এখন আবার বিয়ের জন্য মাকে রাজি করাও। মেঘাকে রাজি করানো ছিল এক যুদ্ধ, এখন মাকে রাজি করানো হলো এক ভয়ঙ্কর মহাযুদ্ধ। মা? রান্নাঘরে বৃত্তের মা ফাহিমা কাজ করছেন। আজ বাসায় মেহমান এসছে। নিজের ভাইয়ের পুরো পরিবার আসার সুবাদে মজাদার খাবার রান্নার ঘ্রাণে ঘর একদম ম করছে। বৃত্ত সে কখন থেকে মায়ের পিছু পিছু ঘুরঘুর করছে। বিয়ের কথাটা বলবে বলবে করেও শেষ পর্যন্ত বলা হচ্ছে না। কথাটা বলবেও বা কি করে? সে মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, চাকরি বাকরি করতে এখনো ঢের দেরি। এই বয়সে বিয়ের কথা তোলা মানেই নিজের মান সম্মান নিজেই খোয়ানো। কিন্তু বৃত্ত নিরুপায়, বলতেই তো হবে তাকে। বৃত্ত এবার রান্নাঘরের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাকে দুবার ডাকও দিয়েছে। মায়ের পক্ষ থেকে জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় চুপ হয়ে থেকেছে। গলাটায় বড্ড জ্বালা করছে, আর করবেই বা না কেন? এত কথা গলার মাঝখানে দলা পাকাচ্ছে যে বৃত্ত দু ঢোক গিলে আবারও ডাক দিল, ও মা। তুই যাবি এখান থেকে? কিছু বলতে হলে বল, না হলে এখান থেকে বিদায় হ, আমার অনেক কাজ আছে। মা, মেঘা। মেঘাকে আসতে বলিস তো আজকে। মেহমানের জন্য ভালো খাবার রান্না হচ্ছে, খেয়ে যাবে নে। বৃত্ত হতাশ নিঃশ্বাস ফেলল। না, এখন বিয়ের কথা বলার মোক্ষম সময় না। একটা নিরিবিলি পরিবেশে কথাটা তুলতে হবে ওর। বৃত্ত রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। বৃত্তদের বাসায় এখন জমজমাট অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে বৃত্তের মা ওনার ভাই ভাবির সাথে জমিয়ে গল্প করছেন। বৃত্ত সেই কখন থেকে নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। এসব মেহমান টেহমান তার খুব একটা ভালো লাগে না, আর মামার পরিবারটাকে বৃত্তের কোনো কালেই পছন্দ না। তার কারণ আছে অবশ্য। বৃত্তের মামা যখনই তাদের বাসায় আসেন তখনই তার গল্পের মূল বিষয়বস্তু থাকে পড়াশোনা। তার মতে আমাদের পৃথিবীতে আসার মূল হোতাই হলো পড়াশোনা। পড়াশোনা ছাড়া জীবন কতটা বৃথা তার কথাবার্তার মূল আকর্ষণ এটাই।
প্রতিবার বৃত্তের ভালো রেজাল্ট শুনেই তিনি অত্যন্ত পুলকিত হয়ে বৃত্তের মোবাইলে কল দেন। বৃত্ত কল রিসিভ করলে তার কথাবার্তায় শুরুটা খানিক এমন হয় যে, বৃত্ত মাই বয়, তুমি আমাদের রত্ন, এভাবেই পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করো, বেস্ট অফ লাক মাই বয়। প্রতিবার এই ধরনের কথা শুনে বৃত্ত তিক্ত বিরক্ত। বৃত্তের মতে, পড়াশোনা হলো একটা অপশনাল বিষয়। 3 বেলা খেয়ে বেঁচে থাকতে পড়াশোনার কোনো দরকার নেই। এই পড়াশোনাটা করতে হয় ভদ্র সমাজে নিজের বুক উঁচু করার জন্যে, বুক ফুলিয়ে যাতে বলতে পারো আমি শিক্ষিত। পড়াশোনার মূল কারণ এটাই। বৃত্ত এসব ভেবেই আনমনে হাসলো কতক্ষণ। বৃত্ত বিছানা ছাড়লো, শরীরে বাদামি রঙের টি শার্ট জড়িয়ে কাঁধে ঝুলালো গিটার। গিটার ঝোলানোর মানে এই নয় যে বৃত্ত গানে খুব ভালো, তবুও গান গাইছে তার ভালো লাগে। নিজের প্রিয় সঙ্গীত শিল্পীর গান কভার করা বৃত্তের অন্যতম পছন্দের কাজ। বৃত্ত ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বর্ষার ঘরের মুখোমুখি হতে বৃত্ত শুনল মামি কথা বলছেন। কথাবার্তার সারমর্ম শুনে এটা বোঝা গেল তার মেয়ের জন্য বৃত্তের বিয়ের আলাপ চলছে। বৃত্তের মা সেই কথার উত্তরে বলছেন বৃত্তের পড়াশোনা শেষ হলে বিষয়টা ভাবা যাবে। এসব কথা শুনে বৃত্ত থমকালো, হাতের ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে গেল ওদের দিকে। বৃত্তকে দেখে সবাই মাঝপথে কথা বন্ধ করে দিলেন। বৃত্তের মা বৃত্তের উদ্দেশ্যে বললেন, কোথাও যাচ্ছিস? একটু ক্যাম্পাসে যাব। তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে। বৃত্ত চলে গেল। বৃত্ত চলে যেতে বৃত্তের মামি যেন হাফ ছাড়লেন। এতক্ষণ বৃত্তের এমন শক্ত চাউনি দেখে রীতিমতো তার ঘাম ছুটে গেছে। ছেলে তো নয়, পুরো আগুনের গোলা। বৃত্তের মামি বললেন, আপা, আপনার ছেলের রাগ আছে অনেক। আরে না ভাবি, ওই মাঝে মধ্যেই হালকা পাতলা রাগ করে, তবে ততটা রাগ নেই ওর। না থাকলেই ভালো। ক্যাম্পাসের এক জায়গা জুড়ে বসে আছে বৃত্তের বন্ধু গোষ্ঠী। তাদের মধ্যে শিহাব, রাতুল, প্রণয়, সিদ্ধার্থ এই কজন অন্যতম। বৃত্ত গিটার হাতে নিয়ে টুংটাং সুর তুলছে। বন্ধুমহল আবারও সতেজ হয়ে উঠল। বৃত্তের গিটারের সুরে গাইতে শুরু করলো। তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনায় ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনায় বসে বসে রং মাখে। তারপর কয়েক ঘন্টা কেটে গেল বন্ধুদের মজা মস্তিতে। কারো হাতে সিগারেট, কারো হাতে মোবাইল যন্ত্র, আবার কারো হাতে গিটারের তার। সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠল মন্ত্রমুগ্ধ জাদুকরী। বৃত্ত সেদিন ঘরে ফিরল বেশ রাত করে। রাত তখন কটা হবে? 1টা কিংবা 2টা। বৃত্ত সদর দরজার লক খুলে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। বসার ঘর পেরুতেই বাবার ভরাট কণ্ঠস্বর কানে আসলো। এত রাতে কোথায় আসছো? আজকাল গান গাওয়া হচ্ছে? তেমন কিছু না, ওই জাস্ট একটু একটু। তোমার ওই একটু একটু তোমার কাছেই রাখো। এত কিছুর পরও ভাগ্যিস রেজাল্ট খারাপ করো না, তাহলে নিজের ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার মতো জঘন্য কাজ করতে হতো আমায়। ছেলে মানুষ বাইরের ছেলে, সেটা ঠিক আছে, তবে মধ্যরাতে ঘরে ফেরা কোনো ভদ্র করে ছেলের পরিচয় না। ভুলে যেও না, এই সমাজে আমাদের একটা পরিচয় আছে। ঘরে যাও, নেক্সট টাইম যেন এসব করতে না দেখি, কথাটা মাথায় থাকে যেন। বৃত্তের বাবা রুমে চলে গেলেন। বৃত্ত রেগে মেগে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। বৃত্ত গিটারটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে বাথরুমে চলে গেল। আজকের দিনটাই জঘন্য ছিল। বৃত্ত আজ একদম আটসাট বেঁধেই মাঠে নেমেছে। মাকে আজ মেঘার কথা বলবেইও। বৃত্ত আজ আর ভার্সিটি গেল না। সকাল থেকে মায়ের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। মাকে যত ধরনের মাখন দেওয়া যায় সবই দিল। এতে যদি মায়ের মন একটু হলেও গলে। মা, একটা কথা বলার ছিল। কি কথা বল। মা, আমি বিয়ে করতে চাই। বৃত্তের এমন আকস্মিক বিস্ফোরণমূলক কথা শুনে বৃত্তের মা কিছু সময় থমকালেন। হাতের কাঁথা অর্ধেক ভাঁজকৃত অবস্থায় বৃত্তের দিকে তাকালেন। তার চোখের আকৃতি দেখে এটা স্পষ্ট তিনি বিস্মিত। বৃত্ত মায়ের এমন চাউনি দেখে অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল। মুখখানা কাচুমাচু করে চেয়ে রইল মায়ের পানে। বৃত্তের মা হঠাৎই হাসলেন। পুনরায় কাঁথা ভাঁজে মন দিয়ে শুধালেন, পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে নে, তারপর আমরাই তোর জন্য একটা ফুটফুটে বউ ঘরে নিয়ে আসবো, ঠিক আছে? বৃত্ত ফুস করে এক নিঃশ্বাস ফেলল।
মা বাবাকে নিজের বিয়ের কথা নিজেই বলা, এই ব্যাপারটা যে কত ঘোলাটে সেটা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। বৃত্ত মায়ের কাছে এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। বৃত্তের মা ছেলের এমন আদুরে আলিঙ্গনে হেসে বললেন, বললাম তো সময় এলে এমনিই দিয়ে দেব, এত চিন্তা কিসের? বৃত্তের এখন লজ্জা লাগছে। মা নিশ্চয়ই এখন খারাপ কিছু ভাবছেন। ছি! বৃত্তের মুখ লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। বিয়ের কথা আবারও বলার জন্য সাহস রইল না। লজ্জার আড়ালে সেই সাহস অত্যন্ত বাজেভাবে ধামাচাপা পড়লো। বৃত্ত মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার মেঘাকে কেমন লাগে? মেঘা? ও তো দারুণ একটা মেয়ে। মা, যদি আমি মেঘাকে আমার বউ হিসেবে... বিত্র। বৃত্তের কথাকে অসম্পূর্ণ রেখে বৃত্তের মা ধমকে উঠলেন। নিজেকে বৃত্তের থেকে ছাড়িয়ে নিয়ে রাগী চোখে তাকালেন বৃত্তের দিকে। বৃত্ত হতবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছে। মায়ের আকস্মিক ধমকানো তার ঠিক বোধগম্য হচ্ছে না। বৃত্তের মা কঠিন চোখে চেয়ে প্রশ্ন ছুড়লেন, তুই মেঘাকে ভালোবাসিস? হঠাৎ প্রশ্নে বৃত্ত অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে এখন? কি উত্তর দেবে সে? সে মেঘাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসে ঠিকই, তবে বউ হিসেবে না। মেঘা খুব ভালো একটা মেয়ে। ও বৃত্তের মতো আগোছালো ছেলেকে ডিজার্ভ করে না। বৃত্তের মা আরো একবার ধমকে উঠলেন, চুপ করে আছিস কেন? উত্তর দে। বৃত্ত চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। না, তার মিথ্যে বলতে হবে। একটা মিথ্যেতে যদি মেঘার জীবন বেঁচে যায় তবে সেই ভালো। বৃত্ত মায়ের চোখের দিকে চেয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ভালোবাসি। বৃত্তের মা বিস্মিত চোখে ছেলের দিকে তাকালেন। মেঘা একটা ভালো মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বৃত্তের বউ হিসেবে তিনি কখনোই মেঘাকে কল্পনা করেননি। বৃত্তের মা অস্থির হয়ে বিছানায় বসে গেলেন। মাথায় হাত দিয়ে অস্থির কণ্ঠে বিড়বিড় করলেন, আমি আগেই বলেছিলাম একটা ছেলে একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আমি আগেই বুঝেছিলাম। বৃত্তের মায়ের কথা আটকে গেল। তিনি থমথমে চোখে মাটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখের মনি অস্থিরভাবে ঘোরাফেরা করছে মাটির প্রতিটা অঞ্চল জুড়ে। বৃত্ত মায়ের এমন অস্থিরতা দেখে খুব একটা অবাক হলো না। চুপচাপ মায়ের পায়ের কাছে বসে মায়ের মুখের দিকে তাকালো। আলতো গলায় বোঝালো, মা, মেঘা খুব ভালো একটা মেয়ে। দেখো, আমাদের সংসারটাকে অনেক ভালো রাখবে। বিশ্বাস করো আমায়। বিত্র, তুই এখন থেকে মেঘার থেকে দূরে থাকবি। বৃত্ত থমকে গেল। মায়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। মেঘার জন্য মায়ের এমন বিরূপ প্রতিক্রিয়া তার ঠিক বোধগম্য হচ্ছে না। সে তো জানে মা মেঘাকে খুব পছন্দ করে, তাহলে এখন এমন করছেন কেন? তবে কি মা মেঘাকে বৃত্তের বন্ধু হিসেবেই পছন্দ করেন, বউ হিসেবে না? বৃত্ত মাকে নরম গলায় প্রশ্ন করলো, মা, মেঘা আমার বউ হলে সমস্যা কি? তুমি তো বললে ও খুব ভালো একটা মেয়ে, তাহলে প্রবলেমটা কোথায়? মেঘা ভালো মেয়ে আমি জানি, কিন্তু এর মানে এই নয় যে আমি তাকে আমার ছেলের বউ হিসেবে নিয়ে আসবো। আমার ছেলে কত সুন্দর, আর মেঘা গায়ের রং চাপা, চেহারা শুরুতে ও খুব একটা ভালো না। তাকে কেন আমার ছেলের বউ হিসেবে নিয়ে আসবো? আমার কত আশা ছিল ছেলের জন্য একটা সুন্দর বউ আনবো। না না, আমার এক কথা, তুই মেঘার থেকে দূরে থাকবি, বুঝেছিস? বৃত্ত হতাশ হলো। মা এখনো আগেকার যুগের মতো সুন্দরের পূজারী? বিষয়টা আসলেই হতাশাজনক। বৃত্ত মাকে আরো দু কথা বলতে যাবে তার আগেই তার মা বিছানা ছাড়লেন। বৃত্তকে পাশ কাটিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। বৃত্ত সেদিকে তাকিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর বেশি আর কি বা করতে পারে সে? মেঘা ও বৃত্ত চির চেনা সেই পার্কের একটা বেঞ্চে বসে আছে। সেই কখন থেকে তারা নিশ্চুপ। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে থেমেছে যে তারা দুজনেই একে অপরের কাছে কেমন যেন অপরিচিত। আগে যে দুইজন সারাক্ষণ ক্যাম্পাস, পার্ক, বাসা মাতিয়ে রাখতো, এখন তারাই নিজেদের সঙ্গে কথা বলতে অব্দি অস্বস্তি বোধ করছে। সবই পরিস্থিতির খেল। বৃত্ত একসময় বলে উঠল, মেঘ, আমাদের একটা রিস্ক নিতে হবে রে। মেঘার উত্তরে নীরব থাকলো। আজ সকাল থেকে শরীরটা ভালো যাচ্ছে না তার। সম্পূর্ণ শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। পেটের মধ্যেও হালকা চিনচিনে ব্যথা। সকালে দুবার বমিও করেছে, এখন আবার বমি পাচ্ছে। মেঘা দাঁতে দাঁত চেপে বমি আটকানোর চেষ্টা করলো, তবে লাভ বিশেষ হলো না। পেটে হাত চেপে বেঞ্চ ছেড়ে উঠে গেল। দৌড়ে পার্কের একপাশে গিয়ে হুড়হুড় করে বমি করলো। মেঘার বমি দেখে বৃত্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে মেঘার কাছে গিয়ে তার মাথায় হাত বুলাতে লাগলো।
বেশ কিছু সময় পর মেঘা ধীরে ধীরে শান্ত হলো। বৃত্ত মেঘার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল। মেঘা ক্লান্ত হয়ে কয়েক ঢোক পানি খেলো। বৃত্ত মেঘার হাত ধরে বেঞ্চে বসালো। মেঘার শরীর কাঁপছে স্পষ্ট। এই নিয়ে তিনবার বমি করায় শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। এই কদিনেই মেঘার চোখ মুখ শুকিয়ে গেছে। মেঘাকে দেখলে এখন আর চেনা যায় না। আগের মতো মুখে সেই উজ্জ্বলতা নেই। মা হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে শরীরে। মেঘার এই করুণ অবস্থা দেখে বৃত্তের ভারী কষ্ট হলো। সে মেঘাকে জিজ্ঞেস করলো, সকালে কিছু খেয়েছিলি? না। কিছু না খেয়ে এতবার বমি? এমন করলে তো দুদিনেই মরে যাবি। চল আমার সাথে, কিছু খেয়ে তারপর কথা বলবো। এখন না, বাসায় গিয়ে খেয়ে নেব। তুই কিছু বলতে চাইছিলি না, বলে ফেল। বৃত্ত মানল না। সে খুব ধীরে ধীরে সুস্থে মেঘার হাত ধরে ওকে উঠতে সাহায্য করলো। বেঞ্চ থেকে মেঘার ব্যাগটা নিজের কাঁধে নিয়ে আবারও মেঘাকে আগলে নিল। বলল, কোনো কথা না, আগে খাওয়া তারপর অন্য কিছু। চল এখন। খাচ্ছিস না কেন? তুই কি যেন বলতে চাইছিলি না? মা বিয়েটা মানছেন না। এখন নিজেদেরই বিয়ে করতে হবে। কাজী অফিসে সাক্ষী এনে। এভাবে কারো মত না নিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? তারা যদি পরে মেনে না নেন তখন এটা তখন দেখা যাবে। এখন যেটা করা উচিত সেটাই করব আমরা, বুঝেছিস? মেঘা মানা করলো না। মেঘার হাতে যে আর কোনো উপায়ও নেই। অবিবাহিত মেয়ের পিঠে বাচ্চা, বিষয়টা যে সমাজে চরম নিন্দনীয়। তবে মেঘার ভাগ্য ভালো। অন্যান্য বাজে ছেলের মতো বৃত্ত এই সময় মেঘার থেকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং পাশে থেকেছে। কিন্তু দূর থেকে তার জন্য লড়াই করে গেছে। এসব নিতান্তই বন্ধুত্বের খাতিরে, আর সেটা মেঘা জানে। আর জানে বলেই তার এত কষ্ট। সে তো চেয়েছিল বৃত্ত তার পাশে থাকবে, তবে বন্ধু হিসেবে নয়, স্বামী হিসেবে। কিন্তু সে কি আদৌ সম্ভব? মেঘার হঠাৎ করে মনে হলো বৃত্ত তো একবারও তার সন্তানের বয়স জানতে চায়নি সন্তানটা কেমন আছে, পেটের মধ্যে তার কষ্ট হচ্ছে কিনা, সন্তানটা সুস্থ আছে কিনা। না, কিচ্ছু জানতে চায়নি সে শুধুই মেঘার প্রতি নিজের দায়িত্ববোধ পালন করছে, এটুকুই। মেঘা হঠাৎই জিজ্ঞেস করলো, বৃত্ত, একটা কথা জিজ্ঞেস করি? বল। তোর কখনোই জানতে ইচ্ছা হয়নি আমাদের বাচ্চাটার বয়স কত হলো? তোর পেট দেখে যা মনে হলো 1 মাসের হবে বোধহয়। কেন বলতো? মেঘা হতাশ হলো। বৃত্তের মধ্যে বাবা হওয়ার কোনো আনন্দই নেই। তার কাছে সন্তান হওয়াটা যেন নিতান্তই স্বাভাবিক। কিন্তু মেঘা তো খুশি। একটা ছোট্ট বাচ্চা তার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। মেঘার কাছে এর চেয়ে সুন্দর অনুভূতি দুটো নেই। হোক না বাচ্চাটা অবৈধ, তবু তারই তো বাচ্চা, তারই তো সন্তান, যে তাকে আদো আদো বলিতে মা বলে ডাকবে। পাতলা ঠোঁটে মেঘার গালে চুমু খেয়ে বলবে, মাম্মাম তেমন নাচো। বাচ্চার কথা ভেবেই মেঘার কান্না পেয়ে যাচ্ছে। মন চাচ্ছে বাচ্চাটাকে একবার যদি ছুঁয়ে দেখা যেত, শুধু একবার। মেঘ, চল। কোথায় যাব? কাজী অফিসে। কাজী অফিসে একপাশে দাঁড়িয়ে আছে মেঘা আর বৃত্ত। তাদের সামনে তাদেরই 4 জন বন্ধু। বৃত্ত সব ফর্মালিটিস শেষ করে মেঘার পাশে এসে দাঁড়ালো। মেঘাকে জিজ্ঞেস করলো, চিন্তা হচ্ছে? মেঘা চোখ বুজে লম্বা শ্বাস টানলো। প্রচন্ড চিন্তা হচ্ছে তার। নিজের পরিবারকে ধোঁকা দিতে তার মনটা ছিঁড়ে যাচ্ছে। চোখের সামনে মায়ের আদুরে মুখ ভেসে উঠছে। বাবার রাগের আড়ালে মায়া ভাসছে মনের মাঝে। বৃত্তের মায়ের চিন্তাটাও মনের ভিতরটা কুটকুট করে খেয়ে ফেলছে। সব মিলিয়ে মেঘার অবস্থা করুণ। মেঘা মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল। বৃত্তের উদ্দেশ্যে বলল, বিয়ে কখন হবে? মিনিট 10 পর। ও। মেঘা চুপ হয়ে গেল। অতঃপর সময় এলো রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর দেওয়ার। বৃত্ত পেপারে স্বাক্ষর করে কলমটা মেঘার দিকে এগিয়ে দিল। মেঘা কাঁপা হাতে কলম নিল। পেপারটা হাত দিয়ে শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফটাফট সাইন করে নিল। সাক্ষীরা সবাই করতালি দিল। মালা বদল হলো দুজনের। সব কাজ শেষ করে কাজী অফিস ছেড়ে বের হলো ওরা। বৃত্তের বন্ধুরা বৃত্তকে নিয়ে টিটকারি করলো, ভাই শেষমেশ নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে করলা। বেস্ট ফ্রেন্ড তো কি হইল, মেয়ে তো, একটা মেয়ে হইলেই হয়। ভূত তো বলতে, সি ইজ মাই জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। হে তোমার নাথিং এলস এর নমুনা। সবই বিধিকা খেল মামা। আমি তো এক আমজনতা।
সবাই হেসে উঠল বৃত্তের কথায়। মেঘা এসব টিটকারির মধ্যে নেই। ও তো একপাশে চুপটি করে বসে আছে, মুখে রাজ্যের চিন্তা। সামনে কি হবে তা ভেবেই ভয়ে তার মুখের রক্ত শুকিয়ে যাচ্ছে। বৃত্ত সবাইকে সামলে মেঘার পাশে এসে দাঁড়ালো। মেঘার চিন্তিত মুখ দেখে সে খুব একটা অবাক হলো না। এটাই তো স্বাভাবিক। শুধু মেঘা চিন্তা করছে তা নয়, সে নিজেও বিয়ে নিয়ে চিন্তিত। বৃত্ত দীর্ঘশ্বাস ফেলে ডাক দিল, মেঘ, এখন যাওয়া যাক। কোথায়? আমার বাড়িতে। এ কি করেছিস পিত্র? বৃত্তের মায়ের কণ্ঠে আজাহারি। দরজার সামনে নত মুখে দাঁড়িয়ে আছে বৃত্ত আর তার স্ত্রী মেঘা। বৃত্তের মা বেসামাল হলেন, চোখে জল চিকচিক করে উঠল। বৃত্ত তার কথার দাম দেয়নি। শেষমেশ এই মেয়েকেই বিয়ে করে নিয়ে এলো। একটি মাত্র ছেলের কাছে এমন আচরণ তিনি মোটেও আশা করেননি। বৃত্তের মা মাথায় হাত দিয়ে সোফায় হাতল ধরলেন। মাথা ঘুরছে তার। বৃত্ত এগিয়ে এলো মায়ের দিকে। মায়ের আগোছালো চেহারা দেখে আগলে নিতে চাইল তাকে। তবে বৃত্তের মা দূরে সরে গেলেন। তাচ্ছিল্য স্বরে বললেন, দূরে থাক আমার থেকে, ছবি না আমায়। মা, মা, আমি আমার খুশির জন্য মেঘাকে বিয়ে করেছি। তুমি কি আমার খুশিতে খুশি নও? বলো মা। বৃত্তের মা আর চোখে পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা মেঘার দিকে তাকালেন। মেঘার চোখে মুখে স্পষ্ট অপরাধ বোধ। মেঘার মুখের এই অসহায়ত্ব দেখে বৃত্তের মায়ের বড় রাগ হলো। খুবই হঠাৎ করে তিনি ভাবলেন মেঘা তার ভোলা ভালা ছেলেকে ফাঁসিয়েছে। তিনি জানেন এই ভাবনা নিতান্তই যুক্তিহীন, অযথা। তবুও ভাবলেন। ভাবনার জগতে বিচরণ করেই ছেলের দোষ আড়াল করলেন। এতেই তিনি যেন বড্ড শান্তি পেলেন। ভাবনার জগতে জিতে যাওয়ায় মেঘার প্রতি জন্মালো ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই তিনি হুঙ্কার ছাড়লেন, এই মেয়ে খুব দুরন্তাস বৃত্ত। ওর মতো মেয়ে তোর সাথে মানায় না, একদমই মানায় না। এই, তুই কি করে ফেলেছিস? মা, আমি যা করেছি ভেবে চিন্তাই করেছি। আমি এখন বড় হয়েছি, সিদ্ধান্ত নেওয়ার মতো বোধ শক্তি আমার হয়েছে। মেঘা খুব ভালো একটা মেয়ে। আমার বউ হিসেবে এই গুণটাই যথেষ্ট। তুমি কেন এমন করছো মা? বৃত্তের মা বিস্ময় নিয়ে ছেলের দিকে চেয়ে রইলেন। বৃত্তের থেকে এমন কথা তিনি কল্পনায় আশা করেননি। বৃত্তের এমন কথায় তিনি বড়ই অদ্ভুতভাবে মেঘার প্রতি রেগে যেতে লাগলেন। ভয়ঙ্কর ক্ষোভ মাখা চোখে তিনি মেঘার দিকে তাকালেন। মেঘা সেই চায়নিতে পিষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বৃত্তের মায়ের এমন দজ্জাল শাশুড়ি রূপ দেখে মেঘা বিস্মিত হতভম্ব। মেঘার ক্লান্ত মুখশ্রীর দিকে চেয়ে বৃত্তের মা খানিক দমলেন। যাই হোক, তিনি মেঘাকে পছন্দ করেন, সেটা তো তিনি অস্বীকার করতে পারবেন না। মুখ দেখেই মনে হচ্ছে মেয়েটার উপর দিয়ে আজকাল বিরাট ধকল যাচ্ছে। মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। বৃত্তের মায়ের রাগ একটু কমলো, তবে একদম নিঃশেষ হলো না। ভিতরে ভিতরে চাপা ক্ষোভ নিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। পড়ে যাওয়া শাড়ির আঁচল মাথায় তুলে বৃত্তের দিকে চেয়ে বললেন, বিয়ে যখন করেছ তখন বউ নিয়ে রুমে যাও। বিকেল হলে নিজের বাবার সাথে নিজেই এই নিয়ে কথা বলো। বিয়ের ব্যাপারে মেঘার পরিবারও নিশ্চয়ই জানে না, তাদেরকেও জানাতে হবে। কিন্তু খবরদার এসবের মাঝখানে আমাকে টানবে না, বলে দিলাম। বৃত্তের মা হনহনিয়ে রান্নাঘরে চলে গেলেন। মেঘা বিছানায় চুপটি করে বসে আছে। বৃত্ত গোসল সেরে মেঘার পাশে এসে বসলো। মেঘার এমন দেবদাস হয়ে বসে থাকা দেখে বৃত্ত জিজ্ঞেস করলো, তোর আবার কি হলো? আজকাল যা হচ্ছে তা দেখে মজায় আমি গড়াগড়ি খাচ্ছি। ভাবছি এত মজা একা পেয়ে লাভ আছে, তাই একটা মজার বাজার খুলে বসবো। ফাউল একটা, সর সামনে থেকে। মেঘার এমন চেতে যাওয়া দেখে বৃত্ত খুব একটা অবাক হলো না। আর অবাক হবেই বা কেন, এটা তো খুব স্বাভাবিক। মেঘার হঠাৎ হঠাৎ রেগে যাওয়া সে এতকাল ধরেই সহ্য করে আসছে। বৃত্ত প্রস্থভাবে বিছানায় শুয়ে পড়ল, যার দরুন বৃত্তের পা মাটির দিকে ঝুলে আছে। বৃত্ত দুহাত দুদিকে ছড়িয়ে লম্বা একাই হাই তুলল। অতঃপর মেঘার দিকে চেয়ে ভাবুক ভঙ্গিতে বলল, কথাটা কিন্তু মন্দ বলিসনি। একটা মজার বাজার খোলা যেতেই পারে। আমরা যেখানে মজা বিক্রি করব। আজকাল মানুষের জিন্দেগি থেকে মজা জিনিসটাই উঠে গেছে। আমরা সেই মানুষদের কাছে মজা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। বাহ, কোটিপতি হওয়ার কি দারুণ আইডিয়া। জিও মেঘ, জিও। কুত্তা শয়তান, তুই আমার সকল শান্তি কেড়ে নিয়ে এখন মজা নিচ্ছিস? তোরে তো আজকে মেরেই ফেলবো কুত্তা। বৃত্ত হাসতে হাসতে নিজেকে আঘাত থেকে বাঁচাতে লাগলো।
তবে মেঘাকে না দমতে দেখে সে নিজেও একটা বালিশ হাতে তুলে নিল। নিজেও মেঘার বিপরীতে পাল্টা আঘাত করতে লাগলো। বৃত্তের মা রান্নাঘরে কাজ করছিলেন। বৃত্তের ঘর থেকে চিৎকার শুনে তিনি হাতের কাজ ফেলে ছুটে গেলেন সেই রুমের দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে ছেলে বউয়ের এমন খুনসুটি দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে বুকটা ভরে গেল তার। দু চোখ জুড়িয়ে রইলেন তাদের দিকে। নিজের অজান্তেই বুক চিরে দোয়া এলো, সুখী হ তোরা। কিন্তু পরক্ষণে বৃত্তের আচরণ মনে করেই তার মুখটা থমথমে হয়ে গেল। যাই হোক, বৃত্তকে তিনি এত তাড়াতাড়ি ক্ষমা করছেন না, মোটেও না। বৃত্তের মা আরো একবার রুমের দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেলেন। মেঘা আর বৃত্ত একসময় ক্লান্ত হলো। দুজনেই পালিশ একপাশে রেখে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। বৃত্তের বাহুতে মেঘার মাথা। দুজনেই সিলিং এর দিকে চেয়ে আছে, হাঁপাচ্ছে তারা। বৃত্ত একসময় ফিক করে হেসে বলল, কতদিন পর এমন করে একসাথে হাসলাম দুজন, বল। মেঘা উত্তর দিল না, আন মনে সিলিং এর দিকে চেয়ে রইল। কয়েক মিনিটের জন্য সব ভুলে গেলেও আবারও একে একে মনে পড়ল। মাথায় ঘুরতে লাগলো রাজ্যের চিন্তা। সমাজের বিষাক্ত কথার তীর ফুটতে লাগলো মনের আনাচে কানাচে। তাদের এই সম্পর্কের পরিণতি কি ভেবে পেল না মেঘা। আফজাল কুটুরের বসার ঘর জুড়ে এই মুহূর্তে পিন পতন নীরবতা। মাটিতে একটা সূচ পড়লে তারও আওয়াজ কানে বেজে উঠবে, ততটাই নীরব ঘরটা। সোফায় বৃত্তের বাবা আফজাল রহমান মাসুদ থমথমে মুখে বসে আছেন। ওনার পাশে বৃত্তের মা। বড় সোফায় বসে আছেন মেঘার বাবা মা। মেঘার বাবার মুখ থেকে যেন লাভা বের হচ্ছে। রাগে রীতিমতো ফুসফুস করছেন তিনি। একবার রাগ নিয়ে মেঘার দিকে তাকাচ্ছেন, তো আরেকবার বৃত্তের দিকে। মেঘা বাবার এমন রাগ দেখে ভয় একদম সিটিয়ে যাচ্ছে। কাচু মাচু মুখেও বৃত্তের পিছনে লুকোলো। বৃত্ত নিজেও মাথা নত করে দাঁড়িয়ে আছে। বৃত্তের মুখে তাদের বিয়ের কথা শুনে সবার রক্ত রীতিমতো ছলকে উঠছে। নীরবতা ভাঙলেন বৃত্তের বাবা, বলে উঠলেন, কেন করলে এমন? বৃত্ত চুপ। ছোটবেলা থেকেই বাবাকে প্রচন্ড রকম ভয় পায় বৃত্ত। এমন না যে মাসুদ ছেলের প্রতি কড়া, তবে সন্তানদের সামনে নিজেকে সর্বদা এক শক্ত খোলসের মধ্যে আবৃত্ত করে রাখতেই তিনি ভালোবাসেন। তাই জন্যেই বৃত্তের এত ভয়। বৃত্ত, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর দাও। আমি মেঘাকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। তাই এই কথা আমাকে বলা যেত না? আমাকে না বলতে পারলেও তোমার মাকে বলতে। সেটা তো তুমি করনি, নিজে নিজেই পণ্ডিত হয়ে গেছিলে। মাকে বলেছিলাম। বৃত্তের বাবা এবার নিজের স্ত্রীর দিকে তাকালেন। বৃত্তের মা চোখের ইশারায় সম্মতি দিলেন। বৃত্তের বাবা এবার খানিক দমলেন। সবার সামনে স্ত্রীকে ধমক দেবেন এটা তার বংশ শিক্ষা দেয়নি। তাই তিনি নিচু গলায় স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি জানতে এসব? তাহলে তাহলে আমাকে বলনি কেন এসব? আসলে আমি... থামো, আর বলা লাগবে না, যা বোঝার আমি বুঝে গেছি। বৃত্তের মা চুপ করে গেলেন। খুব হঠাৎ করেই বৃত্তের বাবা উপলব্ধি করলেন এক ছাদের নিচে থাকা সত্ত্বেও নিজ স্ত্রী ও ছেলের কাছে কতটা দূরে তিনি। শরীরের দিক থেকে এত কাছাকাছি থাকা সত্ত্বেও মনের দিক থেকে মাইল মাইলের দূরত্ব তাদের মধ্যে। এর কারণ কি? এটা নিছকই তার প্রতি সবার ভয়, নাকি অন্য? বৃত্তের বাবা এবার মেঘার বাবা মায়ের দিকে তাকালেন। মেঘার বাবা মাথা নত করে বসে আছেন। মুখে রা নেই, চোখে মুখে ভয়ঙ্কর রকম কাঠিন্য। বৃত্তের বাবা এবার গলা খাকড়ে দিলেন। মেঘার বাবার ধ্যান ভাঙল। বৃত্তের বাবার দিকে তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। বৃত্তের বাবা শুধালেন, বিয়েটা যখন হয়ে গেছে তখন আমাদের এই বিয়ে মেনে নেওয়া উচিত। জন্ম, মৃত্যু, বিয়ে, এসবের উপর তো আমাদের হাত নেই, সবই উপরওয়ালার খেল। আমরা তো উছিলা মাত্র। আর আমার মতে আমাদের বিয়েটা মেনে নিয়ে একটা সমঝোতা আসা উচিত, কি বলেন? মেঘার বাবা এক সেকেন্ড থ হয়ে বসে রইলেন। পুরো ব্যাপারটা এখনো তার বিশ্বাস হচ্ছে না। আসলে নিজ মেয়ের প্রতি অগাধ বিশ্বাস তাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে। বারবার মনে হচ্ছে এটা নিছকই একটা দুঃস্বপ্ন, কিন্তু তিনি এই দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছেন। বুক চিরে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। তিনি জাগতে চান, এই ভয়ঙ্কর দিবাস্বপ্ন থেকে জেগে উঠতে চান, খুব করে চান। জুয়েল ভাই, বলুন। আপনি
জানতে চাইছেন এই বিয়ে নিয়ে আপনার কোনো অমত আছে কিনা? আপনার অমত থাকলে আমরা বিকল্প সিদ্ধান্ত নেব। বিকল্প সিদ্ধান্ত কথাটা শুনে মেঘা বৃত্ত দুজনেরই গলা শুকিয়ে গেল। বাবা কি বিকল্প সিদ্ধান্ত নেবেন? এই বিয়ে কি তবে নিরর্থক? বৃত্ত মেঘার দিকে তাকালো। মেঘাও অবাক চোখে বৃত্তের দিকে তাকিয়ে আছে। বৃত্ত চোখের ইশারায় মেঘাকে আশ্বাস দিল, তবে সেই আশ্বাসটা মেঘাকে খুব একটা আশ্বস্ত করতে পারল না। মেঘার চোখে এখনো ভয়ের খেলা করছে, নৃত্য করছে। কি বিশ্রী সেই নৃত্য! মেঘার বাবা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে যেহেতু হয়ে গেছে সেখানে আমার আর কি বলার। তবে এখন আমি মেয়ে উঠিয়ে নিতে চাইছি না। বৃত্ত ভার্সিটি শেষ করুক, একটা চাকরি পাক, তখনই না হয় মেয়ে তুলে নিব। ততদিন আমি চাইবো মেঘার বৃত্ত যেন পরস্পরের সাথে যোগাযোগ না রাখে। শুধু এটাই আমার বলার ছিল। এই কথাটা মেঘা আর বৃত্ত দুজনকেই কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একসাথে না থাকলে বাচ্চার ব্যাপারটা কি করে সামনে আনবে? একটা অজুহাত তো থাকতে হবে। মেঘা চোখ বড় বড় করে বৃত্তের দিকে তাকালো। বৃত্ত নিজেও হতভম্ব। হুট করে মেঘার বাবা এমন প্রস্তাব তুলে বসবেন সেটা বৃত্ত ঘুণাক্ষরেও টের পায়নি। বৃত্তের বাবা স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে, আমার এতে কোনো আপত্তি নেই। বৃত্ত এবার কি করবে ভেবে পেল না। অন্তত এক রাত একসাথে থাকলেই বাচ্চা কথাটা বলা যাবে, কিন্তু কথাটা বলবে কি করে সেটাই ভেবে পাচ্ছে না বৃত্ত। বৃত্তের মাথায় হঠাৎ করে এক চিন্তা এলো। সবাই যখন সোফা ছেড়ে উঠে পড়েছিলেন তখনই বৃত্ত বলে উঠল, আঙ্কেল, রাতের খাবারটা না হয় আমাদের এখানেই করে নিন। অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় গিয়ে খাবার গরম করাও আরেক ঝামেলা। তার চেয়ে আমাদের এখানেই না হয় খাওয়া সেরে নিন। কি বলেন বাবা? বৃত্তের বাবা খাওয়ার কথা শুনে ভারী লজ্জায় পড়ে গেলেন। শত হোক মেঘার বাবা মা এখন তাদের আত্মীয়, এই কথাটা তো তারই বলা উচিত ছিল। কিন্তু এত এত মানসিক চাপের মধ্যে বেমালুম ভুলে গিয়েছেন তিনি। বৃত্তের বাবা তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ হ্যাঁ, বসুন জুয়েল ভাই, রাতের খাবারটা অন্তত খেয়ে যান। এত রাত করে আমাদের বাড়ি থেকে না খেয়ে ফিরবেন, বিষয়টা খারাপ দেখায়। অতঃপর মেঘার বাবা মা শত অনুরোধ ফেলতে পারলেন না, রাতের খাবার খাওয়ার জন্য রয়ে গেলেন। এদিকে সবার অগোচরে মেঘা আর বৃত্ত ফুরুত করে উড়ে গেল। একসাথে থাকার ব্যাপারটা এখন প্ল্যান করা উচিত। আপাতত মেঘা আর বৃত্তের মূল উদ্দেশ্য এটাই। এখন কি করব মেঘ? তোর হিটলার বাবা এমন একটা গাঁজাখুরি প্রস্তাব তুলে ধরবে সেটা জানলে তোর বাপের মুখে ফেভিকল আটকে দিতাম আমি। ড্যাম! বাবার নামে একটা বাজে কথা বলবি তো এখানে তোর মাথা ফাটিয়ে ফেলবো আমি। তাই নো সাউন্ড, ওকে? 100 বার বলবো। কি করবি তাহলে? ভালো হবে না কিন্তু। বাবার নামে একটাও বাজে কথা আমি বরদাস্ত করব না, বুঝলি? তোর হিটলার বাপরে হিটলার বলবো না তো কি বলবো? সন্ন্যাসী? বৃত্তের বাচ্চা! যেমন বাপ তেমন তার মেয়ে, দুজনের ভিতরেই জিলাপির প্যাচ। ব্যাস এটুকুই কথাই মেঘাকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। মেঘা তুমুল রাগ নিয়ে বৃত্তের পুরুষালী বাহুতে জোরে সোরে একের পর এক ঘুষি দিতে লাগলো। মেঘার চড়ুই পাখির মতো হাতে বৃত্তের ব্যথা না লাগলেও বৃত্ত চোখ মুখ খিঁচে ব্যথা পাওয়ার ভান ধরল। হাত দিয়ে মেঘাকে আটকানোর চেষ্টা করে বলল, আরে ব্যথা পাচ্ছি তো, সর সর বলছি। আর একটা মারবি তো খবর আছে তোর, সর। মেঘা সরল না, বরং হাতের তৃষ্ণা মিটিয়েই তারপর ক্ষান্ত হলো। অতঃপর ক্লান্ত শরীরে বিছানায় বসে পড়ল। হাঁপাতে লাগলো অবিরত। হাত ব্যথা হয়ে গেছে পুরো। মেঘা দুবার হাত ছাড়া দিল। বৃত্ত মেঘার এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলল। বৃত্তের সেই হাসি মেঘার নিভে যাওয়া রাগকে মুহূর্তের মধ্যে আবারও জ্বালিয়ে দিল। মেঘা রাগ নিয়ে তাকালো বৃত্তের দিকে। বৃত্ত সেসব পাত্তা না দিয়ে হাসতে হাসতে বলল, জান নাই এটুকু, আর আমার সাথে লাগতে আসিস? আজ পর্যন্ত কখনো পেরেছিস আমার সাথে? এটা সত্য কথা। বৃত্তের কথা যুক্তি কাজের সাথে কখনোই মেঘা পেরে ওঠে না। বৃত্ত সবসময় মেঘার থেকে 3 কদম এগিয়ে থাকে। তবে মেঘা সেই সত্য স্বীকার করলো না, মুখ বাঁকিয়ে বলল, আসছে। তোর মতো চিটিং করলে আমিও তোর থেকে সবসময় এগিয়ে থাকতাম, বুঝেছিস? বুঝলাম যে আমরা নিজেদের প্রবলেম মেটানোর বদলে নিজেরাই ঝগড়া করছি। সো লেম। মেঘা হেসে ফেলল। আসলেই তো, ওরা কেন ঝগড়া করছে? ওদের তো এখন প্ল্যান করার কথা ছিল। তবে মেঘা কি এটা জানে
এই ছোটখাটো ঝগড়াই তাদের বন্ধুত্বের সেতুবন্ধন, এক মিষ্টি বন্ধুত্বের পরিচয়। এখন কি করা যায় মেঘ? তাই তো আমি জানি না, তুই ভাব। আমার মাথায় কিচ্ছু আসছে না বাল। এই তুই আবার স্ল্যাং ইউজ করছিস? মানা করেছিলাম না আমি? ফ্রেন্ড ছিলি যখন তখন মেনেছি, এখন তুই আমার বউ, তো এখন আমি যা বলবো তোর তাই মানতে হবে, ওকে? তুই আমার বউ, কথাটা শুনে মেঘার মনে প্রশান্তি ছেয়ে গেল। এত কেন ভালো লাগলো কথাটা? মনে হচ্ছে বৃত্তের মুখে এই বাক্যটা শোনার জন্যেই তার জন্ম হয়েছে। ইস, এই তো এখনো কানে বাজছে সেই কথাটা, কানে মিষ্টি এক ঝংকার তুলে দিয়েছে এই মধুর বাক্য। মেঘা চুপটি মেরে বসে রইল, অনুভব করতে লাগলো সেই মিষ্টি অনুভূতি। ওই কই হারালি? এক কাজ কর, তুই অসুস্থ হয়ে যা। মানে হলো তুই আজকে মিথ্যে মিথ্যে অসুস্থ হয়ে যা, সবচেয়ে ভালো হয় জ্বর হলে। হাউস দ্যাট আইডিয়া? কিন্তু হুট করে অসুস্থ হব কি করে? মনে আছে মেঘ, আমি যেদিন স্কুলে যেতে চাইতাম না সেদিন এই পেঁয়াজ ব্যবহার করে জ্বরের অভিনয় করতাম, কেউ সেটা না বুঝলেও তুই ঠিক বুঝে দিতি। আজ ঠিক এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করবো আমরা। সো রেডি? মেঘা হা হয়ে তাকিয়ে রইল বৃত্তের দিকে। বৃত্তের মাথায় কি চোরা বুদ্ধি বাবা! মেঘা মনে মনে বৃত্তের বুদ্ধির তারিফ করে নিল। সামনাসামনি করলে আবার ভাব বেড়ে যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ, মেঘার বাবা মা চলে যাবেন এখন, কিন্তু আশেপাশে মেঘাকে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় গেল? মেঘার বাবা বৃত্তকে জিজ্ঞেস করলেন। বৃত্ত, মেঘা কোথায়? জি আমি দেখছি। বৃত্ত সম্পূর্ণ ঘর খুঁজে প্ল্যান মাফিক নিজের মায়ের ঘরে গেল। মেঘাকে বিছানায় শুয়ে থাকতে দেখে পিছন ফিরে চেঁচিয়ে বলল, আঙ্কেল মেঘা এখানে। মেঘার বাবা সেই রুমের দিকে এগিয়ে এলেন। বিছানায় মেয়েকে শুয়ে শুয়ে কাতরাতে দেখে মেঘার বাবা হতভম্ব হয়ে গেলেন। তাড়াহুড়ো করে মেঘার পাশে এসে বসলেন, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, সারা শরীরে কি ব্যথা, আমি কি মারা যাচ্ছি বাবা? মরার কথা শুনে মেঘার বাবার মুখখানা পাংশুটে হয়ে গেল। তিনি মেঘার কপালে হাত ছুলেন। ওরে বাবা, কি জ্বর! মেঘার বাবা অসহায় চোখে মেঘার দিকে তাকালেন, বললেন, হঠাৎ করে জ্বর এলো কেমন করে? একটু আগে তো ভালোই ছিলি। মেঘা উত্তর করল না। বিছানায় এপাশ হতে ওপাশ ফিরে কাতরাতে লাগলো, অস্ফুট সুরে জ্বরের প্রলাপ বকতে লাগলো। রাত নেমেছে, রাতের সঙ্গী হিসেবে নেমেছে হিম বাতাস। চারপাশ কি ঠান্ডা, গা শিরশির করে ওঠে। আকাশ নিংড়ে নামছে গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টির ফোঁটা জানলা উপচে মাটিতে গড়িয়ে পড়ছে। বৃত্তের মা সেটা লক্ষ্য করে জানালা আটকে দিলেন। মেঘার মায়ের দিকে চেয়ে বললেন, বাইরে তো বৃষ্টি পড়ছে, মেঘা তো অসুস্থ, আপনারা ওকে নিয়ে চাপেন কি করে? সিএনজি দিয়ে গেলে ভিজে চাপেও, জ্বরের মধ্যে আরো ভিজলে শরীর আরো বেশি খারাপ করবে। মেঘার মা মেয়ের দিকে কাতর চোখে তাকালেন। সামান্য সময় মেয়েটার কি হাল হয়ে গেল। নজর সরিয়ে মেঘার বাবার দিকে তাকালেন উনি। মেঘার বাবা থমথমে মুখ নিয়ে বসে আছেন। ভেবেছিলেন বাসায় গিয়ে মেয়েটাকে আচ্ছা মতো বকবেন, কিন্তু সে ঘুরে বালি। মেয়েটা মাঝপথে অসুস্থ হয়ে তার কঠোর হৃদয়কে গলিয়ে দিল। মেঘার বাবা মেয়ের দিকে ঝুঁকে আস্তে করে বললেন, মেঘা, মেঘা, মেঘা উঠো, বাসায় যেতে হবে তো আমাদের, উঠো মেঘা। মেঘা চোখ উল্টে শুয়ে রইল। বিড়বিড় করে দু একটা কথা বলল, তা শোনা গেল না। বৃত্ত পাশে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। আজ তাদের প্ল্যানটা একদম সমতলে চলছে, প্রকৃতিও তাদের সঙ্গ দিচ্ছে। বাহ, তবে আজ আচ্ছা অভিনয় করছে মেঘ। এই মেয়ের নাট্যকলা নিয়ে পড়া উচিত ছিল, তবেই ভালো কিছু করতে পারত। কেন যে ত্রিপলি নিয়ে পড়তে গেল কে জানে, পাগলে ধরেছিল বোধহয়। বৃত্ত মুচকি হাসলো। বৃত্তের বাবা অবস্থা বেগতিক দেখে বললেন, আজ না হয় মেঘা আমাদের এখানে থাকুক, কথা দিচ্ছি। বৃত্ত মেঘার থেকে দূরেই থাকবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনার বর্ষায় রেখে যাচ্ছি তাই খেয়াল রাখবেন, আসি তবে। মেঘার বাবা মা চলে গেলেন। বৃত্তের মা খাবার ঘর গোছাচ্ছেন। বৃত্তের বাবা বসার ঘরে বসে কিসের ফাইল ঘাটছেন। বৃত্ত চারপাশ একবার জরিপ করে নিল। নত মুখে মাথা চুলকে এগিয়ে যেতে চাইল মায়ের ঘরের দিকে, তবে বাদ সাধলেন বৃত্তের বাবা। পিছন থেকে ডেকে বললেন, বৃত্ত, তুমি তোমার ঘরে যাও, মেঘার খেয়াল রাখতে তোমার মা আছেন, তাই চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমাও। বৃত্ত বাবার কথা শুনে পা থামিয়ে ফেলল।
তবে পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি হাসলো। অতঃপর শান্ত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। সেদিন রাতে বৃত্ত আর মেঘার কাছে গেল না, বরং নিজের ঘরে বসে পড়াশোনা করলো। কদিন ধরে যা জঞ্জাল যাচ্ছে, তাতে পড়াশোনা লাটে উঠে রীতিমতো তবলা বাজাচ্ছে। এমনিতেই মেঘার ব্যাপার নিয়ে বাবা কত কথা শোনালেন, এরপরে আবার রেজাল্ট খারাপ করলে বাবা রীতিমতো মান ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবেন। না, তার চেয়ে পড়াশোনাই করা ভালো, এতে বাবার মুখ খানিকটা হলেও বন্ধ হবে। রাতের আধার পেরিয়ে সকালের ম্লান আলো আকাশের কোণে দেখা দিচ্ছে। পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। বৃত্ত অনেক রাত করে পড়ছিল। পড়তে 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 কখন যে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই ছিল না। ফজরের আজান কর্ণগহ্বরে প্রবেশ করতেই বৃত্ত চোখ কচলে মাথা তুলল। মাথা উঁচু করে দেওয়ালে রাখা গোল আকৃতির ঘড়িটায় চোখ বোলালো। 4:50 বাজে। বৃত্ত আড়মোড়া ভেঙে চেয়ার ছাড়ল। গায়ে জড়িয়ে থাকা সাদা রঙের টি শার্ট টেনে টুনে ঠিক করে বাথরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে একদম অজু করে বের হলো। এমনিতে প্রায়শই বৃত্ত নামাজে অবহেলা করে, সুযোগ থাকলেও নামাজ বিষয়টাই তার বরাবরই ভালো লাগে না। তবে আজ কি মনে করে নামাজ পড়ছে সেটা স্বয়ং বৃত্তও জানে না। বৃত্ত নামাজ শেষ করে জায়নামাজ আবারও কাবার্ডে রেখে দিল। কি একটা মনে করে দরজা খুলে রুম থেকে বের হলো সে। চারপাশ থেকে এক নজর দেখে মায়ের ঘরে উঁকি দিল। মা ঘুমোচ্ছে, পাশে মেঘা। টি টেবিলের উপর একটা পানি ভর্তি বাটি রাখা, তাতে রুমাল। মা যে সারা রাত মেঘাকে জলপট্টি দিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। বৃত্ত মনে মনে হাসলো। সে ঠিক ছিল, মা মেঘাকে পছন্দ করেন, কিন্তু নিজেকে অযথাই শক্ত প্রমাণ করার চেষ্টা করছেন। আর কটা দিন যাক, বাচ্চার কথা শুনলে এমনিতেই মায়ের মন গলে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বৃত্ত পা টিপে টিপে ঘরে প্রবেশ করলো। মেঘার পাশে দাঁড়িয়ে আলতো কণ্ঠে ডাক দিল, মেঘ, এই মেঘ, ওঠ মেঘ। কি হয়েছে? মাঝরাতে গায়ে পড়ে যাচ্ছিস কেন? সর, আমি ঘুমাবো। মেঘের বাচ্চা ওঠ, না হলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। পরে ঘুমাস। মেঘা ততক্ষণে আবারও ঘুম। বৃত্ত পড়ল মহা ফ্যাসাদে। আর একটু পরেই মায়ের ফোনে অ্যালার্ম বাজবে। মা নামাজ পড়তে উঠে পড়বেন, আর একে দেখো সব প্ল্যান ভেস্তে দিয়ে পড়ে পড়ে নাক ডাকছে। বৃত্ত এবার মেঘার গায়ে জোরে একটা থাপ্পড় দিয়ে ফিসফিস করে বলল, এই মেঘ, উঠ না রে বাবা, মা উঠে যাবেন একটু পর, উঠ না মেঘ। আজ তোর জন্য আমার সব শান্তি শেষ। আগে বাচ্চাটা হোক, তারপর দেখিস তোরে আমি কি করি। মেঘা উঠে বসলো। বৃত্ত পাশে বসে মিটমিটিয়ে হাসলো শুধু। মেঘা বৃত্তের হাসি দেখে জ্বলে পুড়ে অঙ্গার হলো। বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে হনহনিয়ে বৃত্তের মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। বৃত্ত মাথা চুলকে পিছু পিছু আসলো। প্ল্যান মোতাবেক মেঘা বৃত্তের রুমে এলো। বৃত্ত চারপাশ দেখে দরজা আটকে দিল। মেঘা বৃত্তের বিছানায় শটান করে শুয়ে পড়ল। বৃত্তের দিকে চেয়ে বলল, এবার আর ডাক দিবি তো তোকে আমি খুন করে ফেলবো। খবরদার আমাকে ডিস্টার্ব করবি না। আমাকে রাজ্যের চিন্তায় ফেলে এ ঘুমাচ্ছে। তোর শান্তির ঘুম আমার সহ্য হচ্ছে না, কিন্তু কি আর করার, সবই কপাল। বৃত্ত বিছানা থেকে বালিশ নিয়ে মাটিতে মাদুর পেতে শুয়ে পড়ল। এক বিছানায় ঘুমুলে মেঘা যদি তেতে ওঠে সেই ভয়। মেঘা রুম ছেড়ে বেরোনোর কিছুক্ষণ পর বৃত্তের মা নামাজ পড়তে উঠলেন। মেঘার জ্বর কমেছে কিনা দেখতে বৃত্তের মা পাশ ফিরলেন, কিন্তু মেঘাকে পাশে না পেয়ে তিনি হকচকিয়ে গেলেন। হন্তদন্ত হয়ে শোয়া থেকে উঠে পড়লেন। বারান্দাতে তাকালেন, মেঘা নেই। তিনি এবার বাথরুম দেখলেন, না, মেঘা তো সেখানেও নেই। বৃত্তের মা এবার ছেলের ঘরের দিকে এগুলেন। মেঘা ওখানে নেই তো। ছেলের ঘরের দরজা আটকানো। দরজার বাইরে মেঘার জুতো দেখে যা বোঝার তিনি বুঝে গেলেন। বৃত্তের এমন বেপরোয়া ব্যবহার দেখে তার বেজায় রাগ হলো। সেই রাগে চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি দরজা ঠকঠকাতে লাগলেন। তবে কি একটা মনে করে মাঝপথে থমকে গেলেন। যতই হোক, তার ছেলে এখন আর অবিবাহিত নয়। এভাবে মাঝরাতে ছেলের ঘরে টোকা দেওয়া খুব বাজে দেখায়। বৃত্তের মা ফুস করে এক নিঃশ্বাস ছাড়লেন। যা দেখার কাল দেখা যাবে। এখন মাঝরাত্রিরে লজ্জা শরম ভুলে চুপ থাকাই শ্রেয়। বৃত্তের মা মনে মনে বৃত্তকে ইচ্ছে মতো গালি দিয়ে নিজের রুমে চলে এলেন। তবে মনে মনে একটাই চিন্তা, কাল সকালে বৃত্তের বাবাকে কি বলবেন তিনি। রাত পেরিয়ে গেছে। আকাশের ঘুটঘুটে কালো রং মুছে সেখানটায় এক ফালি সোনালি রং দেখা দিয়েছে।
আকাশের পূর্ব কোণে দেখা দিয়েছে টকবগে এক লাল সূর্য। সে কি তেজ সূর্যের! মেঘা ঘুম থেকে উঠে গেছে। কটা বাজে এখন? 7টা কি 8টা? মেঘা ঘুম ঘুম চোখ হাই তুলল। রাতে ভালোই ঘুম হয়েছে, এখন ওর উঠতে হবে। যতই হোক এ বাড়ির বউ সে, একদিনের জন্যই হোক, তার কিছু দায়িত্ব আছে, সেগুলো অবহেলা করা উচিত নয়। 7-5 ভেবে মেঘা বিছানা থেকে নামতেই পায়ে ঠেকলো কারো হাত। মেঘা চকিতে নিচে তাকালো। এ কি? বৃত্ত মাথার নিচে এক হাত রেখে অপর হাত ডান দিকে ছড়িয়ে রেখেছে, আর সেই হাতে মেঘার পা লেগেছে। মেঘা একটু সরে সাবধানে মাটিতে পা রাখলো, যেন বৃত্তের গায়ে না লাগে। বিছানা থেকে ওড়না নিয়ে বাথরুমে যেতে উদ্যত হলো, তবে কি একটা মনে করে আবারও ফিরে এলো। ঘুমন্ত বৃত্তের পাশে পা মুড়িয়ে বসলো। নির্নিমেষ চেয়ে রইল বৃত্তের পানে। কি সুন্দর মুখখানা! মন চায় সারা দিন সারাক্ষণ সর্বাবস্থায় দেখতেই থাকি। মুখের মধ্যে কোনো দাগ নেই, শুধু থুতনির দিকে একটা গর্ত। সে গর্তটাও কি মিষ্টি! বৃত্তের মুখের সৌন্দর্য যেন 100 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এদিকে মেঘাকে দেখো, মুখের কত শত ব্রণর দাগ, রোদে পোড়ার ছাপ, না আছে কোনো টোল, না আছে বৃত্তের মতন মিষ্টি একটা গর্ত, কিছুই নেই তার। গায়ের রংটাও ময়লা। কোনো ছেলে এক দেখায় পছন্দ করে ফেলবে, মেঘার চেহারা মোটেও এমন না। বরং অনেকবার মানুষের কাছে শুনেছে সে কুৎসিত। মাকে অনেকেই বলেছে, দেখো ভাবি, তোমার এই মেয়েকে বিয়ে দিতে অনেক ঝামেলা পোহাতে হবে তোমার। কিন্তু ভাগ্য দেখো, নিজের প্রিয় বন্ধুর স্ত্রী হিসেবে সে তার ঘরে বসে আছে, তারই বাচ্চার মা হতে যাচ্ছে। হে কি ভাগ্যের লীলা খেলা বলে না? অবশ্যই বলে। ভাগ্যের জল কোথা থেকে কোথায় গড়ায় কেউ জানে না। তেমনি মেঘা আর বৃত্তও জানতে পারেনি। মেঘা দীর্ঘশ্বাস ফেলল। বৃত্তের কপালে পড়ে থাকা কতক চুল হাত দিয়ে ঠিক করে উঠে দাঁড়ালো। বৃত্তের দিকে এক পলক চেয়ে বাথরুমে চলে গেল। রান্নাঘরে বৃত্তের মা কাজ করছেন। ভুনা খিচুড়ি ঘ্রাণ নাকে আসলো মেঘার। রান্নাঘরের বাইরে মেঘা আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বৃত্তের মায়ের সামনে যেতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কালকে বৃত্তের ঘরে ঘুমানো বৃত্তের মা নিশ্চয়ই ভালোভাবে নেননি, কত কিছুই না মনে করে ফেলেছেন। ইস, মেঘার গায়ে কাঁটা দিচ্ছে। কি করে মুখ দেখাবে এখন? মন চাচ্ছে এক দৌড়ে ছুটে চলে যায়, কিন্তু তা তো সম্ভব না। বৃত্তের মা কি মনে করবেন? চাকে চা হওয়ার তাই হবে। মেঘার গায়ের ওড়নাটা ভালো করে মাথায় তুলে রান্নাঘরে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম আন্টি। মেঘার কণ্ঠ শুনে বৃত্তের মা খুন্তি হাতে আর চোখে মেঘার দিকে তাকালেন। মেঘা ওনার এমন চাউনি দেখে এক ঠোক গিলল। অস্ফুট স্বরে বলল, আপনি রেস্ট নিন, আমি রান্না করছি। আমার গায়ে এখনো জোর আছে, বুড়ো হইনি, তোমার সাহায্য লাগবে না আমার। মেঘা চুপ হয়ে গেল। চুপচাপ বৃত্তের মায়ের পাশটায় দাঁড়িয়ে রইল। বৃত্তের মায়ের এক একটা গতিবিধি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো। তিনি মেঘার রাগ হাড়ির উপর ঝাড়তে লাগলেন। অযথাই শক্ত হাতে খুন্তি নাড়িয়ে তিনি মেঘাকে বোঝাতে লাগলেন মেঘার প্রতি তার কত ক্ষোভ। এরই মধ্যে বৃত্তের বাবা ঘুম থেকে উঠে গেছেন। তিনি ফ্রেশ হয়ে বসার ঘরে এসে সোফায় আস্তানা গাড়লেন। টিভিতে নিউজ চালিয়ে হাতে পত্রিকা ধরলেন। মনোযোগ দিয়ে পত্রিকা পড়তে পড়তে হাঁক ছাড়লেন। বৃত্তের মা, 1 কাপ চা দিও আমাকে। বৃত্তের মা স্বামীর আদেশ শুনে তৎপর হয়ে উঠলেন। খুন্তি একপাশে রেখে চুলোয় চা বসালেন। পাতিলে আগুন দিয়ে অন্য হাতে 2 কাপে দুধ, চিনি দিলেন। মেঘা পাশে দাঁড়িয়ে শুধু চেয়ে চেয়ে দেখলো এসব। বৃত্তের মা চায়ের কাপ রেডি করতে করতে মেঘাকে প্রশ্ন করলেন, চা খাবে? আপনার খেয়ে নিন আগে, আমি পরে খেয়ে নিবনি। বৃত্তের মা কিছু বললেন না। তাক থেকে আরেকটা কাপ এনে তাতে 1 চামচ দুধ, 2 চামচ চিনি দিলেন। চিনির পরিমাণ দেখে মেঘা বুঝে গেল তাকেও এখন চা দেওয়া হবে। মেঘা মনে মনে হাসলো। বৃত্তের মা মেঘার প্রতি রেগে থাকলেও এখনো ভিতরে ভিতরে মেঘার সমস্ত কিছুর খেয়াল তার আছে। ব্যাপারটা মেঘাকে স্বস্তি দিল। বৃত্তের মা চা কাপে ঢেলে 2 কাপ চা ট্রেতে নিয়ে বসার ঘরে চলে গেলেন। মেঘার জন্য করা চা রান্নাঘরেই রাখা। মেঘা চাটা চুপচাপ খেয়ে নিল। সকাল 10টা বাজে। বৃত্ত মাত্রই ঘুম থেকে উঠল। মাটি থেকে মাদুর তুলতে গিয়ে একবার বিছানায় তাকালো, মেঘা নেই। তার মানে মেঘা এই মুহূর্তে মায়ের কাছে আছে। মা কি কোনো প্রশ্ন করেছেন মেঘাকে? কি জানি, জানতে হচ্ছে বিষয়টা। বৃত্ত ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে চলে এলো। বৃত্তকে দেখে তার বাবা গম্ভীর সুরে বললেন,
মেঘাকে এখন ওর বাসায় পৌঁছে দিয়ে এসো। মেঘার বাবা বারবার ফোন করছেন। জি আচ্ছা। মা কফি হবে? বৃত্তের মা চুপচাপ ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। বৃত্ত মায়ের এমন নীরবতার কারণ বেশ বুঝতে পারল। কালকে রাতের ঘটনা নিয়ে মা যে ফুলে ফেঁপে ঢোল হয়ে আছেন সেটা বৃত্তের বুঝতে একটু অসুবিধা হলো না। সেসব ভাবা ছেড়ে বৃত্ত ফোন নিয়ে মগ্ন হয়ে গেল। বিত্র কফি খাচ্ছে, তুমি বানাবে নাকি আমি? না না, আমিই বানাচ্ছি। বৃত্তের মা চলে গেলেন। মেঘা 1 কাপ কফি বানিয়ে বসার ঘরে এলো। বৃত্তের দিকে কফি এগিয়ে দিয়ে বলল, তোর কফি। সব ঠিক আছে কিনা? মেঘা চোখের ইশারায় বৃত্তকে আশ্বস্ত করলো। বৃত্ত যেন হাফ ছেড়ে বাঁচল। ছোট্ট করে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, রেডি হ, তোকে বাসায় নিয়ে যাব। মেঘা মাথা নেড়ে সায় দিয়ে বৃত্তের ঘরে চলে গেল। মেঘা যেতেই বৃত্তের বাবা প্রশ্ন করলেন, বৃত্ত, আমাদের শিক্ষা কি সব ভুলে গেছো? কোন শিক্ষা? মেঘা তোমার স্ত্রী, নিজের স্ত্রীকে কেউ তুই করে বলে? এটা কি ধরনের ব্যবহার? মেঘ আমার স্ত্রী হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড বাবা, আর আমি মেঘকে তুই করে বলেই অভ্যস্ত। আগের অভ্যাসের কথা ভুলেছ? এখন তুমি বিবাহিত, অনেক অভ্যাসই তোমাকে ছাড়তে হবে। নেক্সট টাইম যেন আমি তোমার মুখে তুই শব্দটা না শুনি, মনে থাকে যেন। বিয়ে হয়েছে বলে কি নিজের এতদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে? কিন্তু কেন? নিজের স্বাধীনতার কি কোনো দাম নেই? চিরচেনা সেই পার্ক, সেই টকবগে রোদে ঝলসে যাওয়া বেঞ্চ, পার্কে হেঁটে যাওয়া ফোকলা দাঁতের সেই বুড়ি যার হাতে 5টা ছোট বেলুন, চোখে রঙিন রংধনু, ময়লা শাড়ির আঁচল মাটি ছুঁয়ে ছুঁয়ে। কিছুই বদলায়নি এই কদিনে, শুধু বদলে গেছে দুটো প্রাণ। ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ডান দিকে, আবদ্ধ হয়ে গেছে একটি পবিত্র বন্ধনে। মেঘা বেঞ্চে বসে আছে, হাতে বাদামের প্যাকেট। একটা একটা বাদাম মুখে পুড়ে চিবুচ্ছে। বৃত্তের হাতেও একটা বাদামের প্যাকেট। একসময় বৃত্ত বলল, সব প্ল্যান সাকসেসফুল। ফ্রেশ ফ্রেশ লাগছে এখন, মাথাটাও হালকা হয়ে গেছে। উফ, কি ধকল গেছে কদিন। কি বলিস? মেঘ সদূরে তাকিয়ে আছে, চোখের পলক স্থির, জরাজীর্ণ। সত্যি কি সব বিপদ কেটে গেছে? কই, মেঘার তো মনে হচ্ছে বিপদের কেবল শুরু। যখন সবাই জেনে যাবে মেঘার বাচ্চার বয়স তাদের বিয়ের বয়সের চেয়ে বেশি, তখন কি হবে? সবাই তো ঠিকই আঙুল তুলবে। যতই হোক, বিয়ের আগে বাচ্চা, বিষয়টা কেউ মেনে নেবে না। তখন মেঘা নীরব হয়ে গেল। অপর পাশ থেকে কোনো জবাব না পাওয়ায় বৃত্ত ঘুরে তাকালো। মেঘাকে স্থির দেহে বসে থাকতে দেখে বৃত্ত বড় বিরক্ত হলো। হাত দিয়ে মেঘাকে হেলিয়ে বলল, ওই কই হারালি? কয়টা বাজে? বাসায় যেতে হবে। 12টা 10 বাজে। আর কিছুক্ষণ বসি, 30 বাজলে যাব। না, দেরি হয়ে যাবে। চল এখন। বাসায় গিয়ে অনেক কিছু ফেস করতে হবে আমার, সেটা ভেবেই আমি ভয়ে শেষ। জলদি চল। চল তাহলে, তাও শান্তি থাক মেরি মা। মেঘা মুচকি হাসলো। সে বদলে গেলে কি হবে? বৃত্ত তো ঠিকই আগের মতো, কথাবার্তা আচার সব আগের মতো, একটুও বদলায়নি। ভালো, খুব ভালো। মেঘার বাসার নিচে বৃত্ত বাইক থামালো। মেঘা 3 তলা বিল্ডিংটার দিকে একবার তাকালো, মুখখানা মলিন করে নেমে দাঁড়ালো। বৃত্তকে বিদায় জানিয়ে বাসার দিকে উদ্যত হলো। তবে মাঝ পথে বাজ সাধলো বৃত্ত। পিছন থেকে ডাক দিল, মেঘ। কি? তুই বদলে গেছিস মেঘ, খুব বেশি বদলে গেছিস। মেঘার প্রাণটা কেঁপে উঠল কথাটা শুনে। সে কি সত্যিই বদলে গেছে? বৃত্ত কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বাইক চালিয়ে শো শো করে চলে গেল। মেঘা সেখানটায় সেই আম গাছের নিচেটাতেই দাঁড়িয়ে রইল। নিজেই আনমনে মস্তিষ্ককে প্রশ্ন করল, তুই কি সত্যই বদলে গেছিস মেঘা? মস্তিষ্ক কাল বিলম্ব না করে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেঘা বাসার কলিং বেল চাপল। বুকের ভিতরটা ধুকপুক করছে। যদি বাবা বাসায় থাকেন তাহলে আজকে মেঘা শেষ। বাবা মেরে ফেলবেন পুরো। মেঘার মনে হচ্ছে তার মাথা চক্কর দিচ্ছে। আর একটু চিন্তা করলে সে মাটিতে লুটিয়ে যাবে। একটু পর মেঘার মা দরজা খুললেন। মেঘাকে দেখেই তার মুখ কঠিন হয়ে গেল। মেঘা অস্ফুট সুরে সালাম দিল। মেঘার মা সেই সালাম কানেও তুললেন না, বরং মুখখানা কিরমির করে পাশ কাটিয়ে ঘরে চলে গেলেন। মেঘা দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকে সদর দরজা আটকে দিল। নিজের ঘরে যেতে যেতে একবার রান্নাঘরে তাকালো। মা রান্না করছেন। মেঘা খুব মন চাইল মাকে জড়িয়ে ধরতে।
মায়ের কাছে নিজের কষ্টের ঝুলিটা উপুর করে দিতে, মায়ের সাথে মন খুলে কথা বলতে। তবে মেঘা তার কিছুই করতে পারল না। না পারার আফসোসে মেঘা অসংখ্য দীর্ঘশ্বাস ফেলল। চোখ সরিয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো। বাথরুম থেকে গোসল সেরে বের হলো মেঘা। মনটা বড্ড চা চা করছে। এই মুহূর্তে একটা কড়া লিকারের চা খাওয়া প্রয়োজন। মেঘার মাথার চুলে টাওয়াল পেঁচিয়ে রান্নাঘরে গেল। মা নেই সেখানে। মেঘা 2 কাপ চা বানিয়ে ট্রেতে নিল। অতঃপর ধুকপুক মন নিয়ে ট্রেটা নিয়ে নিজের মায়ের ঘরে গেল। মেঘা মায়ের ঘরে উঁকি দিয়ে দেখল মা বিছানায় পাশ ফিরে শুয়ে আছেন। তবে মেঘা জানে মা মোটেও ঘুমাচ্ছে না। এই সময় মা টিভি দেখেন। ডান্স বাংলা ডান্স দেখে সারা ঘর মাতিয়ে তোলেন। তবে আজকে তার শুয়ে থাকার কারণ মেঘা নিজেই। মায়ের এমন ভগ্ন আচরণ দেখে মেঘার ভারী কষ্ট হলো। মেঘা ট্রে নিয়ে রুমে ঢুকলো। মায়ের পাশে দাঁড়িয়ে আলতো গলায় ডাক দিল, মা, ও মা। মেঘার মা মেয়ের গলা শুনে চোখ খিঁচে মুখ ঘুমানোর ভান করলেন। মেঘা মায়ের এমন বাচ্চামো দেখে মনে মনে হাসলো। ট্রেটা টেবিলের উপর রেখে মায়ের কাছে বসলো। মায়ের কোনো চুলে হাত বুলিয়ে বলল, মা, চা এনেছি, খাবে না? আমি তোর হাতের বানানো কিছুই খাবো না। এখন ঘুমাবো আমি। লাইট নিভিয়ে রুম থেকে চলে যা। এখনো যাচ্ছিস না কেন? বললাম তো ঘুমাবো আমি। মেঘা এবার ভেঙে চুরে গেল। চোখে জমলো 2 ফোঁটা জল। এত কষ্ট হচ্ছে কেন? মেঘা আর অপেক্ষা করতে পারল না। মায়ের জন্য করা চায়ের কাপ টেবিলে রেখে ট্রেটা নিয়ে চলে গেল। রুম ছাড়ার আগে মায়ের কথা মতো ঠিকই লাইট নিভিয়ে গেল। মেঘা রুম থেকে যেতেই মেঘার মা উঠে বসলেন। টি টেবিলে চায়ের কাপ দেখে তার মনটা বিষিয়ে গেল। মেয়েটা কেন এমন করলো? কেনই বা আজকে এদিন দেখতে হলো? মেয়ের প্রতি তিনি কখনোই কঠোর ছিলেন না। আজকে পরিস্থিতির চাপে পড়ে তাকে কঠোরতার মুখোশ পরতে হচ্ছে। এর চেয়ে বিশ্রী অনুভূতি আর কিছুই হতে পারে না। মেঘার মা দীর্ঘশ্বাস ফেললেন। 1টা 2টো, অতঃপর অসংখ্য। সেদিনের পর কেটে গেছে আরো কটা দিন। নিজের ঘরেও মেঘা কেমন যেন অপরিচিতদের মতো। দরকার ছাড়া কেউই খুব একটা কথা টথা বলে না। মাকে কিছু জিজ্ঞেস করলে উত্তরে হু হা করেন। মেঘা এসব দেখে প্রায় ভেঙেই পড়েছিল। হয়তো আজকের কথা। দুপুরের খাবার খাচ্ছে সবাই। মেঘার বাবা স্ত্রীর সাথে ব্যবসার সম্পর্কিত কথা বলছিলেন। মেঘা মাথা নত করে চুপচাপ খাবার খাচ্ছে। এখনো পর্যন্ত বাবার মুখের পানে তাকানোর সাহস হয়নি তার। বাবা অবশ্য তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেননি। তবে বাবার মৌনতা মেঘাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মেঘার প্লেটে ছিল রুই মাছের তরকারি আর ভাত। খাবার দেখেই মেঘার গা গুলিয়ে আসছে। মুখ ভর্তি করে বমি পাচ্ছে। 1 মাসও হয়নি বাচ্চাটার, এখনই মেঘার এই অবস্থা। একসময় মেঘা বমি আটকাতে পারল না। তাড়াহুড়ো করে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। মেঘার এমন তাড়াহুড়োয় টেবিলের একটা গ্লাস মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। মেঘার বাবা মা হতভম্ব হয়ে মেঘার যাওয়ার দিকে চেয়ে রইলেন। মেঘার বাবা মেয়ের এমন বেখেয়ালি পনা দেখে তেতে উঠলেন। হরহর কণ্ঠে বললেন, দেখেছো মেঘার মা, তোমার মেয়ের কাণ্ড দেখেছো? 4 আনা রোজগার করার ধান্দা নেই, 200 টাকা ক্ষতি করে ফেললো। ওকে বলে দিও আমার ঘরে জিনিস টিনিস ভাঙা চলবে না। ভাঙতে হলে যেন নিজের শ্বশুরবাড়ি গিয়ে ভাঙে। মেঘার মা এখনো ফ্যাল ফ্যাল চোখে এখনো মেয়ের বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে আছেন। আজকাল মেয়ের হলোটা কি? আগের মতো খাবারের রুচি নেই, মুখটাও কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। কোনো অসুখ হলো না তো? মেঘার মা আঁতকে উঠলেন। না, মেয়েকে আজই একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঘরে এসেই মেঘা বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে অনবরত বমি করছে। সকাল থেকে যেটুকু খেয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি বমি করেছে। শরীরের শক্তি একদম নিঃশেষের কোঠায়। একসময় বমি থামলো। মেঘা কিছুক্ষণ থেমে হাত মুখ ধুয়ে ঘরে আসলো। পা চলছে না তার। খুব কষ্ট ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। এত ক্লান্ত শরীর, তাও মেঘার চোখে ঘুম নেই। আজকাল মেঘার ঘুমগুলো বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। সারাক্ষণ তাদের লুকোচুরি খেলা চলেই মেঘার চোখে এখন ঘুমের আর ধরা দেয় না। মেঘা ঘুমোতে গেলে চোখে ভর করে রাজ্যের চিন্তা। সেই চিন্তায় হাবুডুবু খেয়ে মেঘার ঘুমগুলো হুড়হুড় করে পালিয়ে যায়। কি যন্ত্রণা! বিকেল 6টা বেজে 10 মিনিট পেরিয়ে গেছে। মেঘার ঘুম ধীরে ধীরে চোখ থেকে নামছে। মেঘা 2বার পলক ঝাপটালো।
অতঃপর আস্তে আস্তে চোখ খুলল। ঘড়িতে সময় দেখেই মেঘার চক্ষু চড়ক কাজ, এত বেলা হয়ে গেছে। ইস, আজকের আসরের নামাজটা কায়া হয়ে গেল। মেঘা হুড়মুড়িয়ে বিছানা ছাড়লো, বাথরুম থেকে ফ্রেশ হয়ে নামাজ আদায় করলো। কদিন পরেই ফাইনাল এক্সাম, বাচ্চার কথাটা ফাইনাল এক্সাম অবধি লুকিয়ে রাখতে হবে যেভাবেই হোক। আজকাল মেঘার মাথায় সারাক্ষণ বাচ্চার কথাই ঘোরে। বাচ্চাটা কেমন আছে, কত বড় হলো, বাচ্চার ভবিষ্যৎ কি, এসবই মেঘার মাথায় পাজলের মতো ঘুরঘুর করে। মেঘা বাচ্চার কথা ভেবেই মিটমিট করে হাসলো। অতঃপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে এক কাপ চা সবচেয়ে প্রয়োজন। রান্নাঘরে যাওয়ার আগে মেঘা মায়ের ঘরে একবার উঁকি দিল। মা তাসবিহ পড়ছেন। মেঘা দরজার সামনে থেকে আস্তে করে ডাক দিল, মা, কি? চা খাবে? না। তুমি তো মাগরিবের পরে চা খাও, আজ খাবে না? মেঘার মা মৌন হয়ে গেলেন। মেঘা বুঝলো মা চা খাবেন, তবে তা মুখে বলবেন না। বাহ, কি রাগ! মেঘা চলে গেল। 2 কাপ চা বানিয়ে মায়ের ঘরে এলো। টি টেবিলের উপর মায়ের চা রেখে চলে যেতে উদ্যত হলো, পিছন থেকে মেঘার মা ডাক দেন, শোন, চা খাওয়ার পর রেডি থাকিস, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু কেন? আমি তো সুস্থ আছি। আমি কি একবারও বলেছি তুই অসুস্থ? আমার মনে কু ডাকছে, তাই নিয়ে যাব। তাই বেশি কথা না বলে চা খেয়ে রেডি হ। মেঘা আর কথা বাড়ানোর সুযোগ পেল না, চুপচাপ নিজের চা নিয়ে রুমে চলে এলো। রুমে এসে বৃত্তের ফোনে কল দিল মেঘা। 2 বার রিং হলো। 3 বারের সময় কল কেটে দিল বৃত্ত। মেঘা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কল ছেড়ে মেসেজ লিখলো, মা আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন টেস্ট করাতে, তুই কিছু একটা কর। মেসেজ লিখে মেঘা কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। না, বৃত্ত এখনো কোনো কল করেনি। মেঘা, এই মেঘা, রেডি হয়েছিস? দেরি হলে পরে ডাক্তার তো চলে যাবে। মেঘা। মায়ের রুম থেকে আওয়াজ শুনে মেঘা এখন চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। কি করবে এখন? এদিকে বৃত্তের কোনো খবরই নেই। এই বৃত্তকে মন চাচ্ছে ট্রেনের নদীতে চুবিয়ে কালো করে দিতে। উফ, দরকারের সময় এরে পাওয়া যায় না, অসহ্য। অতঃপর মেঘা কিছুই করতে পারল না। মেঘার মা মেয়েকে বগল দাবা করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। মেঘা গাড়িতে বসেও বৃত্তকে 1000খানা কল দিয়েছে, তবুও বৃত্ত ধরেনি। রাগে দুঃখে মেঘার চুল ছিঁড়তে মন চাইছে। বৃত্তকে একবার সামনে পেলে মেঘা তার গালে 2-4 ঘা বসিয়ে দিত নিশ্চিত। একটু পর মেঘার সিরিয়াল এলো। ভয়ে মেঘার আত্মা মনে হয় বেরিয়ে আসছে। মেঘার মা মেয়েকে এমন ঘামতে দেখে ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দিয়ে বললেন, ঘামছিস কেন এত? টিস্যু ধর। মেঘা টিস্যু হাতে ঘাম মুছল। তবে মনের মধ্যে যে এক বিরামহীন ঘাম ছুটছে তার বেলায়। মেঘার মা মেয়েকে নিয়ে চেম্বারে ঢুকলেন। ডাক্তার মূলত মেয়ে, সামনে কার্ড ঝোলানো, গাইনোকোলজিস্ট। তবে কি মেঘার মা কোনো কিছু সন্দেহ করেছেন? মেঘা অনবরত ঘেমেই যাচ্ছে। ডক্টর খুব সফট কণ্ঠে জিজ্ঞেস করলো, পেশেন্টকে? আমার মেয়ে। ও, কি সমস্যা? কদিন ধরে কিছু খেতে পারছে না, মুখখানা কেমন যেন শুকিয়ে গেছে। বমি হয়? বিয়ে হয়েছে মেয়ের? হুম। স্বামীর সাথে মিল আছে? হ্যাঁ। ও আচ্ছা, আমি কিছু টেস্ট দিয়েছি, সেগুলো করিয়ে নেবেন। আর রিপোর্ট আগামীকাল দেয়া হবে। রিপোর্টটা অবশ্যই আমাকে দেখাবেন। আর রিপোর্টটা দেখাতে আসতে মেয়ের স্বামীকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কেন মেয়ের স্বামী আসতে হবে কেন? কারণ আপনার মেয়ের মধ্যে প্রেগন্যান্সি লক্ষণ দেখা দিয়েছে। আর প্রেগন্যান্ট শিওর হলে আমরা মেয়ের স্বামীকেই প্রথমেই খবরটা জানাই। স্বামীর সাথে বনিবনা না হলে সে অন্য ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের যেহেতু মিল রয়েছে, তাই স্বামীকেই সাথে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? হাসপাতাল থেকে বাসায় আসার পর থেকেই মেঘার মায়ের মুখখানা থমথমে। এখনো পর্যন্ত মুখে রা অবধি কাটেনি। সেই কখন থেকে নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছেন। মেঘা কয়েকবার সাহস জুটিয়ে মায়ের কাছে গেলেও দরজা অবধি এসে থেমে গেছে। মায়ের কাঠিন্য ভরা মুখশ্রী দেখে ঘরে প্রবেশের সাহস ক্রমশ নিঃশেষে হয়ে গিয়েছে। মেঘা আবারও নিজের ঘরে এলো। ফোন হাতে নিয়ে কল লিস্ট জরিপ করলো। না, এখনো বৃত্তের কোনো কল নেই। মেঘার রাগ এবার হুড়হুড় করে বেড়ে গেল। কিবোর্ডে সশব্দে আওয়াজ তুলে লিখলো, আজকের পর তুই আর জীবনেও আমায় কল দিবি না। তোকে বিলিভ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
মেঘা মেসেজটা পাঠিয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মেঘার ছুঁড়ে ফেলা ফোনটা বিছানার একদম কোনায় গিয়ে ঠেকলো। মেঘা 2 হাতে চুল খামচে ধরে থাম করে বিছানায় বসে পড়ল। এতক্ষণের জমে থাকা রাগ এবার কান্নায় পরিণত হলো। মেঘার চোখের কোনা বেয়ে গড়ালো 2 ফোঁটা জল। বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরে রেখেছে। চিন্তায় চিন্তায় শ্বাস অবধি নিতে পারছে না। মনে হচ্ছে অত্যধিক ভয়ে যে কোনো সময় মেঘা অজ্ঞান হয়ে যাবে। রাত পেরিয়ে ধবধবে নতুন এক সকাল এলো। জানালার কাছটায় থাকা আম গাছে 2 জোড়া শালিক বসে আছে, নীরবে নিভৃতে। একটা শালিক মাঝে মধ্যে অপর শালিকের কপালে ঠোঁট দিয়ে টোকা দিচ্ছে। অপর শালিক সেই টোকায় নেচে নেচে উঠছে, খিলখিলিয়ে হাসছে যেন। মেঘা গ্রিল ধরে জানালার পাশে দাঁড়িয়ে আনমোনা চোখে জোড়া শালিকের কারসাজি দেখছে। পুরুষ শালিকের স্পর্শ পেয়ে মহিলা শালিকের এমন দুরন্তপনা দেখে মেঘার ফিক করে হেসে ফেলল। প্রকৃতিতেও প্রেম হয় বুঝি? মেঘা তো মানুষ, তাহলে মেঘার জীবনে প্রেম নেই কেন? নাকি প্রেম বলতে কিছুর অস্তিত্বই নেই, সবই মিথ্যা, অহেতুক? কি জানি, হতেও পারে। মেঘা চোখ ঘুরিয়ে বিছানার দিকে তাকালো। বিছানার উপর অযত্নে ফেলে রাখা তার ফোনটা ক্রমশ কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয়ই বৃত্ত ফোন করেছে, কিন্তু মেঘা পণ করেছে সে ফোন ধরবে না। ফোনের ওপাশে বৃত্ত জ্বলবে, উসখুস করবে, এলোমেলো হবে, বারবার পাগলের মতো ফোন করবে, তবুও মেঘা ফোন ধরবে না। কাল যখন মেঘা এতবার করে বৃত্তকে কল করছিল তখন ধরেছিল না, তখন বৃত্ত নিজের বেখেয়ালের পরিচয় দিয়েছে, তাই মেঘা এমনটা করছে। বৃত্তের করা অপরাধের শাস্তি এটা। ঘন্টা পার হলো, মেঘা এখন জানালা ছেড়ে বিছানায় এলো। ফোন হাতে নিয়ে কল লিস্ট দেখলো। বৃত্তের 15টা কল এসেছে। মেঘা ফোন হাতে নিয়েই আরো একটা কল এলো। মেঘা এবার ফোনটা ধরলো। ফোন কানের সাথে ধরতেই বৃত্ত ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠে বলল, বাহ, এতক্ষণে ফোন ধরার সময় হলো আপনার? কই মরছিলি? হ্যাঁ, আর কাল মেসেজে ওটা কি বললি? টেস্ট করেছিস মানে? কিসের টেস্ট? কোথাকার টেস্ট? কালকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন মা। ডাক্তার আমার লক্ষণ দেখে প্রেগন্যান্সি টেস্ট দিয়েছিল। মা শুনে প্রথমে থ হয়ে গিয়েছিলেন, পরে ডাক্তারের কথায় সব টেস্ট করিয়েছেন। আজকে বিকেলে রিপোর্ট দিয়ে দিবে বলেছে। বৃত্ত সব শুনে হতবাক হয়ে গেল। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল সে। মেঘার কথা শুনে মনে হচ্ছে বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে। ইস, কালকে সন্ধ্যার পর পার্টিটা না করে যদি একবার মেঘার ফোনটা রিসিভ করত, তাহলে আজকেই ঘটনা এতটা বাজে রূপ নিত না। বৃত্ত এক হাতে ফোন কানে রেখে অপর হাত দিয়ে ঘন চুল শক্ত করে টেনে ধরল। উদ্ভ্রান্তের মতো বিছানায় বসে পড়ল। ও নো। আচ্ছা, আন্টি কিছু বলেছে তোকে? না, আজ অবধি কিছুই জিজ্ঞেস করেনি, কিন্তু মনে হয় রিপোর্ট পজিটিভ পেলে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিবে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রিপোর্ট আনতে কে যাবে? আন্টি? না, আমি, তুই আর মা, 3 জন। ডাক্তার বলেছে তোকেও নিয়ে যেতে। আজ হাজবেন্ড। মেঘা শেষের কথাটা এক ভয়ঙ্কর তাচ্ছিল্য মেশানো ছিল। এ আমার কেমন হাজবেন্ড, কেমন বিয়ের বন্ধন, যেখানে এক বাচ্চা আছে কিন্তু ভালোবাসার ছিটে ফোটাও নেই? ধিক্কার এমন সম্পর্ককে। বৃত্ত নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভাবল, বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তুই রিল্যাক্স থাক। মেঘা হাসল, মলিন ফ্যাকাশে হাসি। বৃত্ত বারবার এমন করেই সব দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে মেঘাকে রিল্যাক্স থাকতে বলে, কিন্তু নিজেই উধাও হয়ে যায়। এটা বৃত্তের প্রতিদিনকার কাজ, এ আর পুরনো কি। মেঘা ফোন কেটে আবারও বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিল। চোখ দুটো খিঁচে 2 হাতে চুল খামচে ধরলো। গলা ফাটিয়ে কাঁদতে মন চাইছে মেঘার। এই ভয়ঙ্কর চিন্তা মেঘার আর সহ্য হচ্ছে না। পাছে ঘরের বাইরে যাতে কান্নার আওয়াজ না যায়, তাই মেঘা দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। মেঘার মা মেয়েকে নিয়ে সিএনজি থেকে নামলেন। সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের সামনে এসে দাঁড়ালেন। ঘাড় এপাশ ওপাশ করে বৃত্তকে খুঁজতে লাগলেন। মেঘা হাত দিয়ে কামিজ খামচে ধরে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। আজ কি হবে সেটা ভাবলেই মেঘার আত্মা যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসছে। একটু পরেই বৃত্তের বাইক এসে থামলো মেঘাদের পাশে। বৃত্ত বাইক থেকে নেমে মেঘার মায়ের পাশে দাঁড়ালো, ছোট্ট করে সালাম দিল, কিন্তু মেঘার মা উত্তর দিলেন না, বরং কঠিন চোখে বৃত্তকে আগাগোড়া লক্ষ্য করে বললেন,
ভেতরে চলো, আমাদের দেরি হচ্ছে। বৃত্ত মাথা নিচু করে সায় দিল। মেঘার মা সামনে হাঁটছেন, বৃত্ত আর মেঘা পিছু পিছু আসছে। বৃত্ত মেঘার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, জানিস, এই মুহূর্তে তোর মাকে দেখে আমার আস্ত এক হিটলারের নানি মনে হচ্ছে। কি তেজ দেখেছিস? আগে তো আন্টিকে দেখলে শান্তশিষ্টই মনে হতো, কিন্তু আজকে দেখ, একদম ঝাঁসি কি রানী লাগছে। তোর মায়ের এই গোপন ট্যালেন্ট সম্পর্কে আমাকে আগে বলিসনি কেন? ভেরি ব্যাড, ইউ নো। কথাটা বলে বৃত্ত খুব দুঃখ পাওয়ার ভান করলো। মেঘা এতে কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না, বরং ভাবলেশহীনভাবে বৃত্তকে পাশ কাটিয়ে মায়ের সাথে হাঁটতে লাগলো। বৃত্ত মেঘার এমন ভাব দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো, হাত দিয়ে কপালের চুল পিছনে ঠেলে দিয়ে মেঘার পিছু পিছু আসতে লাগলো। আপনি মিস মেঘা জুয়েল রহমানের স্বামী? হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীকে কিছু টেস্ট দিয়েছিলাম, আজকে তার রিপোর্ট দিয়েছে। ম্যাডাম, রিপোর্টে কি এসেছে? দিস ইজ মেঘা, কংগ্রাচুলেশন, আপনি মা হচ্ছেন। ইউ আর প্রেগনেন্ট। প্রেগনেন্ট শব্দটা শুনতেই মেঘার মায়ের মাথাটা যেন একবার চক্কর দিয়ে উঠল। তিনি হাত দিয়ে টেবিল শক্ত করে ধরে মেঘার দিকে তাকালেন। মেঘা মাথা নত করে বসে আছে। বৃত্ত মেঘার অমন আগোছালো চাহনি দেখে মেঘার হাত নিজের হাতের মুঠোয় নিল। শক্ত করে সেই মেয়েলি হাতটাকে আঁকড়ে ধরে চোখের ইশারায় মেঘাকে শান্ত থাকতে বলল, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও ভয়ে ক্ষয়। না জানি মেঘার মা এই সংবাদে কি প্রতিক্রিয়া দেখান। মেঘার মা একটু থেমে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলেন। কম্পিত কণ্ঠে ডাক্তারকে প্রশ্ন করলেন, ম্যাডাম, বাচ্চাটা কয় মাসের হবে? আনুমানিক 2 মাসের তো হবেই। মেঘার মায়ের যেন এবার গলা শুকিয়ে গেল। মেঘার পেটে 1 মাসের একটা বাচ্চা। মেঘার আর বৃত্তের বিয়ের মাত্র 1 সপ্তাহ হয়েছে, সেখানে 2 মাসের বাচ্চা কোথা থেকে এলো? মেঘার মা যেন চোখে অন্ধকার দেখতে লাগলেন, মাথাটা যেন চক্রাকারে ঘুরছে। তিনি মেঘার হাত খামচে ধরে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। নিজের মেয়েকে চরিত্রহীনা উপাধি দিতে তার বুকটা যেন ফেটে যাচ্ছে। সত্যি কি তার মেয়ে একজন চরিত্রহীনা? ঝলমলে এক বিকেল, মাথার উপর সুবিশাল আকাশ ছায়া। আকাশের নীলে টকবগে অস্থির এক সূর্য। লাল সূর্য থেকে আলোরা ফিনকি দিয়ে ঝরছে। এই মুহূর্তে বৃত্তরা একটা রেস্টুরেন্টে বসে আছে। মেঘার মা এখনো স্বাভাবিক হতে পারেননি, চোখ বেয়ে জল গড়াচ্ছে। আজ এতটা বছর পর তার নিজের শিক্ষার উপর প্রশ্ন উঠছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবে মানুষ করতে পারেননি, সেই আফসোসে তার বুকটা হুহু করে কেঁদে উঠছে। মেঘার মা বৃত্তের দিকে তাকাতে অবধি পারছেন না। বৃত্তই বা কি মনে করবে? যে মেয়েকে সে বিয়ে করেছে, তার পেটে অন্য একজনের সন্তান। ছি ছি, কথাটা কতটা বিশ্রী শোনাচ্ছে। একসময় মেঘার মা সামলে উঠলেন, ভাঙা গলায় বৃত্তকে বললেন, বৃত্ত বাবা, আমি সত্যি অনেক লজ্জিত। আমি জানতাম না আমার মেয়ে এভাবে আমার নাম ডোবাবে। আমি সত্যি জানতাম না, সত্যি। বাকি কথাটা আর বলতে পারলেন না। তার আগেই হু হু করে কেঁদে উঠলেন মেঘার মা। মেঘা মায়ের এমন ভেঙে পড়া দেখে অস্থির হয়ে উঠল। হাত দিয়ে মাকে আগলে নিতে চাইলে মেঘার মা এক ছিটকে সরে যান। তেজ দেখিয়ে বললেন, দূর হ পাপি, তোর ছোঁয়া আমার শরীরে লাগলেও পাপ লাগবে। দূরে সর, যা হবার হয়ে গেছে। বৃত্ত, তুমি চাইলে আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। মেঘার বাচ্চার দায়িত্ব তোমায় নিতে হবে না। প্লিজ আন্টি, নিজেকে সামলান। আসলে আমি কিছু বলতে চাইছি এই ব্যাপারে। বলবো? বলো। আসলে আন্টি, মেঘার পেটের যে বাচ্চা আছে সেটা আর কারো না, বরং আমার নিজের। কিন্তু তোমাদের বিয়ের তো মাত্র 1 সপ্তাহ হয়েছে, তার মানে এত তাড়াতাড়ি বিয়ে তোরা এই জন্যই করেছিস? ছি ছি, আমার ঘৃণা হচ্ছে তোর ওপর। তুই এসব কেমন করে করতে পারলি মেঘা? একবারও বিবেকে বাঁধলো না? আমি সরি মা, আমি সরি। সেদিন কি থেকে কি হয়ে গিয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি। আর এসব বলে আমাকে লজ্জায় ফেলো না প্লিজ মা, পায়ে পড়ছি তোমার, আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা, প্লিজ দয়া করো আমার উপর। আমি এসব আর নিতে পারছি না, একবার অন্তত দয়া করো প্লিজ। মেঘার মা শক্ত দেহে বসে রইলেন, হাত দুটো শক্ত করে চেয়ারের উপর রেখে চোখ খিচে রেখেছেন। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা।
মেঘা সেসব চিন্তা না করে মায়ের বুকের সাথে মিশে রইল। মেঘার মা একটা পর্যায়ে নিজেকে আর আটকাতে পারলেন না। মেয়ের প্রতি যত রাগ, সহস্র অভিমান বরফের ন্যায় গলে তরলে পরিণত হলো। দুহাতে মেয়েকে ঝাপটে ধরলেন তিনি। মেঘার মাথায় থুতনি রেখে অশ্রু ঝরালেন। মা মেয়ের বিপরীতে বসে আছে বৃত্ত। দু চোখে ভাসছে মা মেয়ের মধ্যকার এক ঐশ্বরিক মমতা। বৃত্ত দু চোখ জুড়িয়ে চেয়ে আছে তাদের পানে। আজ সত্যি মনে হচ্ছে বুকের মাঝে ঘাপটি মেরে বসে থাকা পাথরটা বুঝি এবার অপসারণ হলো। অদ্ভুত এক বিশ্রাম ঘিরে ধরল বৃত্তকে। নিজের চোখের অশ্রুর অস্তিত্ব লক্ষ্য করে বৃত্ত আঙুলের ডগা দিয়ে জলটুকু মুছে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করলো মা মেয়ের দিকে। সেদিনের পর মেঘার মায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে মেঘার বাবাকে বিয়ের জন্য রাজি করাতে, আর বৃত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে তার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য রাজি করানোর। বৃত্ত তো মাথা বেঁধে নেমেছে মা বাবাকে রাজি করানোর মিশনে। মেঘার মা এই নিয়ে অনেকবার নিজের স্বামীর কাছে বিয়ের কথা উঠিয়েছেন, তবে প্রতিবার মেঘার বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে আজকে যা হলো তাতে দুপক্ষের মনে কিঞ্চিত আশার সৃষ্টি হয়েছে। এই তো আজকের কথা। দুপুরের খাবারের পর খাবার টেবিল গোছানোর কাজ মেঘার উপর চাপিয়ে দিয়ে মেঘার মা চলে গেলেন স্বামীর কাছে। মেঘার বাবা তখন দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন। মেঘার মা পানের কৌটা নিয়ে বসলেন স্বামীর সাথে। নিজের হাতে পান সাজাতে সাজাতে বললেন, দেখো মেঘা কেমন করে কাজ করছে। আমাদের মেয়েটা বড় হয়ে গেছে, কি বলো? এখন বিয়ে দিয়ে দেওয়া যাবে। সারা জীবন তো স্বামীর জন্য পান বানালাম। ইস, কবে যে মেঘার শাশুড়ির জন্য পান সাজাবো। বুঝলে, মেয়ের বিয়ের জন্য আমার তো আর তর্স হয়েছে না। পানটা দাও। মেঘার মায়ের মুখখানা আধখানা হয়ে গেল। স্বামীকে এতক্ষণ বসিয়ে রসিয়ে রসিয়ে মেয়ের বিয়ের কথা বলা কি তাহলে বিফলে গেল? কি নিষ্ঠুর দিল তার! কারো কথা কি কখনো শুনেছে? না, কখনোই না। বরং পুরোটা জীবন নিজের মর্জি মতো চলেছে। হে আর নতুন কি! মেঘার মা পান এগিয়ে দিলেন। মেঘার বাবা পান খেয়ে পাশ মুড়লেন, চোখ বুজে বললেন, জানালার পর্দা আটকে দাও তো, আলো আসছে। আর এখন আমাকে বিরক্ত করো না, ঘুমাবো। মেঘার মা মুখ ফুলিয়ে উঠে গিয়ে জানলার পর্দা মেনে দিলেন। অতঃপর চুপচাপ দরজা কিঞ্চিত আটকে স্বামীর পাশে শুয়ে পড়লেন। আজ তিনি ৮-৭ বেঁধেই মাঠে নেমেছেন। স্বামীকে রাজি করানোর ভয়ঙ্কর পণটি করে তার ঘুম ভাঙানোর পায়তারা করছেন। স্বামীর কানের পাশে ঝুঁকে আলতো গলায় ডাক দিলেন, শুনছো? একটা কথা বলার ছিল, বলবো? বলো। বলছিলাম কি, মেঘার বিয়ে তো হয়ে গেছে। বিবাহিত মেয়েকে এমন করে ঘরে বসে রাখলে লোকে কি বলবে? ভাববে জামাইয়ের সাথে মেয়ের সমস্যা চলছে, তখন তো আমাদেরই বদনাম। তাই বলছিলাম কি বলছিলে? ভাবছি মেয়েকে স্বামীর ঘরে তুলে দেব। বৃত্তদের পরিবারও তাই বলছে। শুধু তোমার জন্য ওরা মুখে কুড়ু পেটে বসে আছে। শোনো, রাজি হয়ে যাও না। আর তোমার মেয়েরও এই বাড়িতে মন টিকছে না, মুখে কিছু বলে না, কিন্তু আমি তো ওর মা, মনটা ঠিকই পড়তে পারি। বৃত্তের সঙ্গে থাকতে তোমার মেয়েও চাইছে। তুমি কি নিজের মেয়ের মনের বিষয়টা বুঝবে না বলো? আচ্ছা, আমি ভেবে দেখবো। এখন ঘুমাতে দাও। পরের দিন সকালের